So guys, welcome to the first class of thermodynamics of third semester. So যারা জানো না শেখো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, this is the best place for mechanical engineers. Now see why choose us. যদি তোমাদের মনে প্রশ্ন থাকে, আমরা কিন্তু প্যাশনেটলি পড়াই, নট প্রফেশনালি। ওকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে পুরোই চেষ্টা করি তোমাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আনার জন্য, একটা সাবজেক্টের ডেপথে যাওয়ার জন্য। অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার তুমি নিউমেরিক্যালে যদি আজকে দাঁড়িয়ে তুমি যদি 0 লেভেলে থাকো, তোমাকে 90 to 100 লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ওকে, সেই কনফিডেন্সটা এক্সামের আগে থেকেই ফিল করবে। অলওয়েজ উই আর গোয়িং টু গিভ দি 24 আওয়ার্স সাপোর্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। রাতে 3টার সময় টেক্সট করলেও আমরা অন থাকলে ইউ উইল গেট দ্য রিপ্লাই। ওকে, অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাড্রেস পার্সোনাল প্রবলেমস অ্যান্ড গাইডেন্স, যেটা খুব দরকার। যে সবাইকে সবার মতন করে গাইড করাটা খুব দরকার। সবার প্রবলেম আলাদা, তাই না? এই 2 ইয়ার্স রোড ম্যাপটা অনেকটা লম্বা জার্নি, অনেক কোয়ারি থাকে, অনেক বিষয় রাদার দ্যান সেমিস্টার্স, সেগুলোই সবাইকে সবার মতন করে গাইড করা খুবই ইম্পর্টেন্ট। সো হেয়ার উই আর লাইক ফ্যামিলি। কোনো ড্রয়িং নিয়ে টেনশন নিতে হবে না। যতই অনেকজনের ড্রয়িংয়ের প্রবলেম থাকুক না কেন, সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? সো লেটস গো। তো দেখো, থার্মোডাইনামিক্স যে সাবজেক্টটা, এটা আমরা পড়ছি কেন পড়ছি সেটা তো জানতে হবে, তাই না? রাইট। তোমাকে আমি যদি এখন জিজ্ঞেস করি যে আচ্ছা, ইলেকট্রিসিটি যেটা আমরা ব্যবহার করছি সারাক্ষণ, যেটার আমরা বেনিফিট নিচ্ছি, সেটা কি এনার্জি ছাড়া কি প্রডিউস করা সম্ভব? তোমার আনসার কি হবে, হ্যাঁ কি না ভেবে বলো। তোমাকে আমি জিজ্ঞেস করি, বাইকে যদি পেট্রোল না ঢেলে তুমি কি বাইকটাকে কি রান করতে পারবে, বাইকটাকে কি চালাতে পারবে? তোমার আনসার কি হবে? এই সব জায়গাতেই, চারিদিকে যদি দেখো, সব জায়গাতে কিন্তু কিছু না কিছু দেখবে এনার্জির ব্যাপার স্যাপার চলছে, তাই তো? এনার্জির ইন্টারাকশান চলছে, রাইট? তাহলে আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি, যে কোনো একটা সিস্টেমে ধরো যা কিছু হচ্ছে না কেন, এনার্জিটা কোথা থেকে আসছে, এনার্জিটা কোথায় যাচ্ছে, এনার্জিটাকে কী করে আমরা এফিশিয়েন্টলি ইউজ করছি, অ্যান্ড যদি কিছু লস হয়ে থাকে, ঠিক আছে, সেটা কেন হচ্ছে, সেটাকে আমরা কী করে রিডিউস করব, এই সব কিছু নিয়ে যেখানেই আমরা এনার্জির কথা দেখব, ঠিক আছে, সব কিছুই কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে পড়ব। বোঝা গেল? ক্লিয়ার গাইজ? তো এইবার দেখো, এই যে থার্মোডাইনামিক্স যে ওয়ার্ডটা এসছে, এটা কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসছে। কোন ওয়ার্ড থেকে? গ্রিক। ওকে, দুটো ওয়ার্ড থেকে এসছে, একটা হচ্ছে থার্মি, আর একটা হচ্ছে ডাইনামিক্স, ঠিক আছে? এই দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে। ওকে, ফাইন। এই থার্মি মানে হচ্ছে কি? থার্মি মানে হচ্ছে হিট, আর ডাইনামিক্স মানে হচ্ছে পাওয়ার। ওকে গাইস, আর পাওয়ার মানেই হচ্ছে কি? ওয়ার্ক বাই টাইম। তোমরা সবাই জানো। তাহলে এবার এই দুটো ওয়ার্ডের উপর ফোকাস করো, ঠিক আছে? একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। তো আমরা এই সাবজেক্টে যা কিছু পড়ব, কি এনার্জি ইন্টারাকশান নিয়ে পড়ব। ওকে, কী ধরনের এনার্জি ইন্টারাকশান? ওয়ান কাইন্ড অফ এনার্জি ইন্টারাকশান ইজ হিট অ্যান্ড আদার ইজ ওয়ার্ক। ওকে, তো এই হিট আর ওয়ার্কের ইন্টারাকশান নিয়ে কিন্তু আমাদের এই থার্মোডাইনামিক্সটা ম্যাক্সিমাম চ্যাপ্টার্স আমরা পড়বো, অ্যানালাইজ করব। ওকে, যে কোনো সিস্টেমসে। আর লেটার আই এম রাইটিং দি ডেফিনিশনস অফ থার্মোডাইনামিক্স। তো বোঝা গেল। তোমাকে আমি জিজ্ঞেস করি যে ফ্রিজের পেছনে হাত দিলে কেন গরম ফিল করো, তাই না? আজকে একটা চায়ের কাপ আছে, তুমি রেখে দিলে কেন ওটা ঠান্ডা হয়ে যায়? হোয়াট আর দ্য প্রিন্সিপালস বিহাইন্ড ইট? সব কিছুই কিন্তু এনার্জিরই কনসেপ্ট আসছে। ওকে, তো এরপরে আমরা যা কিছু ডিসকাস করব সবই কিন্তু এনার্জি নিয়ে। দেখবে আমরা হিট দিচ্ছি, ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে? ওয়ার্ক থেকে কনভার্ট করছি হিটে। তো এই ইন্টারাকশানটা বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক, এটা নিয়ে কিন্তু আমাদের প্রথমের ফেজগুলো এই সাবজেক্টের গাইজ চলবে, ঠিক আছে? ক্লিয়ার? তো যদি থার্মোডাইনামিক্সে যদি একটা বেসিক দি ডেফিনেশনস লেখা হয়, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, লিখে গেল ফটাফট। থার্মোডাইনামিক্স deals with energy interaction। ফটাফট লেখো, হ্যাঁ। তাহলে থার্মোডাইনামিক্স কী নিয়ে ডিল করে? এনার্জি ইন্টারাকশান। ওকে, বাস্তবের আমাদের মানে চারিদিকে যা দেখছো, সারাউন্ডিংসে যা কিছু দেখো, সব কিছুই রিলেটেড টু এনার্জি। এনার্জি ছাড়া কিছুই সম্ভব নয়, তাই না? কী ধরনের এনার্জি নিয়ে কথা বলবো আমরা? হিট অ্যান্ড ওয়ার্ক ইন্টারাকশানস। ওকে,
লিখে ফেলো ফটাফট। অ্যান্ড ইটস এফেক্ট অন properties of this system। না কি বললাম, আবার বলছি ভালো করে শোনো। থার্মোডাইনামিক্স কী নিয়ে ডিল করে? থার্মোডাইনামিক্স ডিল করে হচ্ছে এনার্জি ইন্টারাকশান নিয়ে। কি কি ধরনের ইন্টারাকশানের কথা বলছি? একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক, এই দুটোর কথা বলছি। বোঝা গেল? তাহলে সব জায়গাতেই আমরা যখন ইউজ করব, নয় হিটের কথাই বলবো, নয় ওয়ার্কের কথা বলবো, এবং দুজনে কি করে ইন্টারাক্ট করছে, ওকে, সেটার কথা বলবো। অ্যান্ড ইটস এফেক্ট অন প্রপার্টিজ অফ দি সিস্টেম। তাহলে এই প্রপার্টি ওয়ার্ডটা কি, এটা জানতে হবে, হোয়াট ইজ মিন বাই প্রপার্টি। অ্যান্ড এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করেছি দেখো, সিস্টেম, ওকে। তাহলে এই দুটো ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, তাহলেই তো পুরো মিনিংটা বুঝবো, ঠিক আছে? তো কিছুক্ষণ পর এটারও মিনিং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে আসো, ঠিক আছে? তাহলে পুরো ডেফিনিশনসটা বুঝতে পারবে। এইবার ধরো আমি একটা কি আঁকছি, একটা সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট আঁকছি। সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট না কি জিনিসটা তোমরা জানো, গাড়ির মধ্যে সিলিন্ডার পিস্টন থাকে, সবাই জানো তাই না? এরকম সিলিন্ডার থাকে, ঠিক আছে? সিলিন্ডার থাকে, ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে পিস্টন থাকে, ঠিক আছে? যেটা কিনা এরকম রেসিপ্রোকেট করে, তাই না? পিস্টনটা ওঠানামা করে গাড়িতে যে কোনো, ঠিক আছে? যদি ওটা দিয়ে আমাদের ম্যাটার নয়, বাট আমি এখানে এক্সাম্পলের জন্য যেটা বোঝাচ্ছি, একটা আইডিয়ার জন্য, যার আইডিয়া নিয়ে বলো, আমি একটু পরে ছবিও দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সব আছে, ওকে, ফাইন। তো এটা হচ্ছে আমি পিস্টন আঁকছি, ঠিক আছে? সিলিন্ডারের মধ্যে এটা পিস্টন ইমাজিন করো, ওকে, ফাইন, ঠিক আছে? এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আঁকলাম। কি বললাম, এটাকে লিখে নাও, পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট বা সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট লিখতে পারো, ঠিক আছে? সব কিছু ইঞ্জিনে কিন্তু এটা থাকে, সিলিন্ডার আর পিস্টন। আমি একটু পরে ছবিও দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি অনেকজনই আইডিয়া নাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে সিলিন্ডার, এটা দেখতে পাচ্ছ হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? আর এটার মধ্যে হচ্ছে কি পিস্টন, ঠিক আছে, ফাইন। এইবার আমি কি করছি ভালো করে শুনবে, হ্যাঁ? না বুঝতে হলে যে কেউ বলবে, কোনো অসুবিধা নেই, ওকে। এর মধ্যে ধরে নাও এই জায়গাতে কি আছে, এয়ার আছে, এয়ার, ঠিক আছে? কি আছে, এয়ার আছে, ওকে, ফাইন। এবার কেউ আমাকে বলো এয়ারটা কি মিডিয়াম, এটা গ্যাসিয়াস মিডিয়াম না লিকুইড মিডিয়াম? কি মিডিয়াম, যদিও জানি সবাই জানো, বলো একটুখানি, দিস ইজ হোয়াট কাইন্ড অফ মিডিয়াম, এয়ার নাকি এই গ্যাসিয়াস নাকি গ্যাস। লিকুইড? গ্যাস, তাই তো, ভেরি গুড। এবার আমি কি করছি, এর তলায় কি দিচ্ছি, কিউ দিচ্ছি। কিউ মানে কি, কিউ কাকে রিপ্রেজেন্ট করছে, কিউ রিপ্রেজেন্ট করছে হিটকে, ঠিক আছে? তাহলে এবার থেকে আমরা যা নোটেশন দেবো, কিউ দ্যাট ইজ গোয়িং টু রিপ্রেজেন্ট কাকে, হিটকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিচ্ছি, কিউ অ্যাজ ইনপুট, ঠিক আছে? তাহলে কিউ দিচ্ছি। এইবার তুমি বলো কমন সেন্স দিয়ে, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, ফার্স্ট ইয়ার ক্রস করেছো, এগুলো বেসিক জিনিস। এই গ্যাসটাকে যদি আমি কিছুক্ষণ ধরে হিট করি, ঠিক আছে, আফটার দ্যাট হোয়াট উইল হ্যাপেন, কী হবে এরপরে কিছুক্ষণ পর যদি আমি হিট করি, ঠিক আছে? নিজের কমন সেন্স হবে, এভাবে তো ভাবতে হবে। ইঞ্জিনিয়ারিং কোনো কিন্তু মুখস্থ জিনিস নয়, ঠিক আছে? যে বই পড়লাম, কয়েকটা আনসার মুখস্থ করলাম, এক্সাম দিয়ে তোমরা এক্সটার্নাল দিচ্ছ, এই আইডিয়াটা পেয়ে গেছো নিশ্চয়ই, তাই না? একটা ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে ইউ হ্যাভ টু বি কনসেপচুয়ালি কারেক্ট। তো কী হতে পারে, কেউ এটা বলতে পারে এই ইয়ারটা কী করার চেষ্টা করবে? আমি হিন্ট দিচ্ছি, এই ইয়ারটা কী করার চেষ্টা করবে, ওরা পিস্টনটাকে প্রেসার দেবে। পিস্টন উপর দিয়ে প্রেসার দেবে। আচ্ছা ঠিক আছে, প্রেসার দেবে, ঠিক আছে, থ্রাস্ট দেবে। এটা কেন দেবে? কারণ যখন তুমি এয়ারে হিট দিচ্ছ, কি রাইজ করছে গাইস, টেম্পারেচার রাইজ করছে, হ্যাঁ কি না? টেম্পারেচার রাইজ করছে, মলিকিউলের মধ্যে ইন্টারঅ্যাকশন বেড়ে হ্যাঁ। যাবে। এইবার কি হচ্ছে, টেম্পারেচার রাইজ করার ফলে দেখো, এইটা যেহেতু গ্যাসিয়াস, ঠিক আছে, এইটা এয়ারটা যেহেতু গ্যাস, ঠিক আছে, গ্যাস কি করে সব সময়, গ্যাস এক্সপ্যান্ড করে। কি করে এক্সপ্যান্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সব জায়গাতে যখন আমরা নিউমেরিক্যাল করবো এই সেমিস্টারে, থার্মালে সব জায়গাতেই লাগবে, ফিফথ সেম অবধি। কী করে এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড ওয়ার্ডটা কার সাথে রিলেটেড, ভাববে ও নিজেকে ভলিউম বাড়ানোর চেষ্টা করে, বুঝলে কি বললাম? কি বললাম, এক্সপ্যান্ড করা মানে কি করা, ভলিউম ইনক্রিজ করা, ঠিক আছে? ভলিউম নিজের বাড়ানোর চেষ্টা করবে, ফাইন। তাহলে যখন আমি হিট দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে, এর ফলে যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স কী করে, এক্সপ্যান্ড করার চেষ্টা করে, মানে নিজের ভলিউম বাড়ানোর চেষ্টা করবে। আর যখনই সেটা করবে, এখানে কি করবে, থ্রাস্ট ক্রিয়েট করবে, তাই তো, থ্রাস্ট দেবে, রাইট? রাইট, ধাক্কা মারবে, তাই না, বেরোনোর চেষ্টা করবে। ভলিউমটা যখনই এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, ও বলছে যে আমি বেশি স্পেস জুড়ে থাকবো, ঠিক আছে, এখানে থাকবো না, রাইট? সিম্পলভাবে যদি ভাবো তো,
তাহলে কি হবে দেখো, এই পিস্টনটাকে যখন এ থ্রাস্ট দেবে একটা টাইম পরে কি হবে, এই পিস্টনটার আমি বলতে পারি মুভমেন্ট হবে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? আমি ইমাজিন করতে পারি তো একটা টাইম পরে যে এরকম ভলিউমটা বাড়ার জন্য প্রবণতা বাড়লো, যার ফলে ও কী করলো, এখানে থ্রাস্ট ক্রিয়েট করলো এবং এই পিস্টনটাকে কী করলো, এই জায়গা থেকে সরানোর চেষ্টা করলো। আর আমি ধরে নিচ্ছি এই জায়গা থেকে পিস্টনটা এমন একটা সিচুয়েশান এলো যে মুভ করে এরকম জায়গাতে চলে এলো, ঠিক আছে, ফাইন, রাইট? তাহলে দেখো তো আমার কি হলো, এইখান থেকে এইখানটা কি হলো, ডিসপ্লেসমেন্ট ঘটলো, একটা ডিসপ্লেসমেন্ট ঘটলো গাইস, ডিসপ্লেসমেন্ট সিম্পল জিনিস ফিজিক্সে পড়েছো, তাই না? ডিসপ্লেসমেন্ট ঘটলো, ডিসপ্লেসমেন্ট এই মানে চেঞ্জ অফ পজিশান, নাথিং, ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট হোয়াট, চেঞ্জ অফ পজিশান, তাই তো? তাহলে এইখান থেকে এইটা কি হলো, একটা ডিসপ্লেসমেন্ট হলো। তার মানে কি আমি বলতে পারি এখানে একটা ওয়ার্ক ডান হলো, এইখানে একটা ওয়ার্ক ডান হলো, হ্যাঁ কি না? তুমি যেরকম ফ্রিকশানে পড়েছিলে চ্যাপ্টার এরকমই তো এক্সাম্পল নিয়ে পড়েছো, একটা বক্স আছে, তুমি এখানে ফোর্স দিচ্ছ, এখান থেকে বডিটা এখানে গিয়ে মনে পড়ছে এ পজিশান থেকে বি পজিশানে এলো, এতটা ডিসপ্লেসমেন্ট হলো, মনে পড়ছে জিনিসগুলো? একই তো কনসেপ্ট, হ্যাঁ কি না? এই যে ফোর্স দিচ্ছিলাম ডি হচ্ছিলো, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল? মনে পড়ছে, পড়েছিলে কি ফিজিক্সে? সেম কনসেপ্ট এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এই যে এখানে হ্যাঁ, এখানে যে থ্রাস্ট ক্রিয়েট করছে তার ফলে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আর কোনো কিছুর মুভমেন্ট করানো মানে কি, এখানে কি ওয়ার্ক ডান হলো, রাইট? তাহলে আমি কি বলতে পারি দেখো তো এই এক্সাম্পলের থ্রু দিয়ে, যে আমি ইনপুটে হিট দিচ্ছি, ঠিক আছে, এটা একটা সিস্টেম, আমি সিস্টেমে আসছি, ঠিক আছে, এই এয়ারকে আমি এখানে একটা কি হিট দিচ্ছি, এই আফটার এ পিরিয়ড অফ টাইম এ কি এই পিস্টনটাকে ডিসপ্লেস করে উপরে নিয়ে যাচ্ছে। আর ডিসপ্লেস হওয়া মানে দেয়ার মাস্ট বি সাম ওয়ার্ক ইনভলভড ওভার হেয়ার, এখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে, বলতে পারি কি পারি না? এইটুকুনি সবার ক্লিয়ার হলো কি হলো না বলো? এইটুকুনি ক্লিয়ার হলো কি হলো না? সিম্পল ওয়ার্ক কিছুই নয়, তুমি কিছুর ওপর ফোর্স দিচ্ছ, সেই বস্তুটার ডিসপ্লেসমেন্ট ঘটছে। যদি বস্তুটা যদি একই জায়গায় থাকতো তাহলে ওয়ার্ক ডান কী হতো, ডিসপ্লেসমেন্ট জিরো হতো, ডিসপ্লেসমেন্ট তখন জিরো হতো। যদি এটা যদি মুভমেন্ট না হতো, ডিসপ্লেসমেন্ট জিরো হতো, তাহলে ওয়ার্কও জিরো হতো। বাট যেহেতু মুভমেন্ট হয়েছে তার মানে কি ডিসপ্লেসমেন্ট ঘটেছে, আর ডিসপ্লেসমেন্ট হওয়া মানে কি ওয়ার্ক ডান হয়েছে। তাহলে আমি বলতে পারি এইখানে এমন একটা সিস্টেম আমরা এখন এক্সাম্পল দিয়ে পড়লাম যেখানে আমি হিট দিয়ে ওয়ার্ক পাচ্ছি, বলতে পারি কি পারি না? আমি সিস্টেমে কিউ দিলাম, দ্যাট ইজ হিট দিলাম, এখানে আমি ওয়ার্ক পাচ্ছি, বলতে পারি কি পারি না? পারি তো? তাহলে দেখো তো এতক্ষণ যে আমি বোঝালাম থার্মোডাইনামিক্স ডিলস উইথ এনার্জি ইন্টারাকশান, হিট অ্যান্ড ওয়ার্ক ইন্টারাকশান, তাহলে কি হিট দিচ্ছি ওয়ার্ক পাচ্ছি, তাই তো? এইবার এইখানে এখন আমরা কি সিস্টেমের কনসেপ্টে আসি। সিস্টেম কাকে বলছি? এই যে বাইরের যেটা এমনি এঁকেছি সিলিন্ডারটাকে, না পিস্টনটাকে, না এয়ারটাকে, ঠিক আছে? তাহলে সিস্টেমটা কোনটা এক্স্যাক্টলি সেটা বুঝতে হবে, ঠিক আছে? ডেফিনেশনটা লেখাচ্ছি তারপর বলছি, ঠিক আছে? লেখো তাহলে এবার সিস্টেম কাকে বলছে। সিস্টেম লেখো, আ গ্রুপ of matter or a region in space under observation। কি লেখালাম? সিস্টেম কাকে বলবো? গ্রুপ অফ ম্যাটার অর এ রিজিয়ন ইন স্পেস আন্ডার অবজারভেশন। সিম্পলভাবে যদি বলি, আমরা যে জায়গাটাকে বা যে জিনিসটাকে অ্যানালাইসিস করছি, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে কি সিস্টেম। এই যে অর আ রিজিয়ন ইন স্পেস আন্ডার অবজারভেশন। তাহলে একটু মন দিয়ে আমাকে বলো তো, আমরা এখানে সিলিন্ডার পিস্টনকে অবজার্ভ করছিলাম, না এয়ারের চেঞ্জটাকে আমরা অবজার্ভ করছিলাম? মেন কে ঘটাচ্ছিল এই যে ওয়ার্কডাউনটা ঘটালো? কে ঘটালো? এয়ার ঘটালো না? এয়ারের চেঞ্জকে, ভেরি গুড, তাই তো? এয়ারের চেঞ্জকে আমরা এখানে অবজার্ভ করছিলাম, রাইট? ভেরি গুড, তাই তো? তাহলে আমরা এখানে কাকে অবজার্ভ করছি? এখানে এয়ারটাকে অবজার্ভ করছি, তাই তো? আমরা এখানে সিলিন্ডার পিস্টনটা, ওর ফলে এয়ারের কিছু একটা চেঞ্জের ফলে এখানে আমরা কিছু একটা এফেক্ট দেখতে পেরেছি, রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমার অবজারভেশন কাকে করছিলাম? এয়ারকে অবজার্ভ করছিলাম। তাহলে এইখানে কিন্তু আমার সিস্টেমটা কিন্তু এয়ার হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমার এই সিলিন্ডার পিস্টনটা আমার সিস্টেম নয়। আমি যাকে অবজার্ভ করব, যার চেঞ্জকে অবজার্ভ করছি, দ্যাট ইজ গোয়িং টু বি মাই সিস্টেম, ঠিক আছে? আমরা অন্য একটা এক্সাম্পলেও আসবো, কোনো চাপ নেই, ঠিক আছে?
তাহলে এইটুকুনি বোঝা গেল এই এয়ারটা হচ্ছে এখানে আমার সিস্টেম, এইখানে আমরা হিট দিলাম, তার ফলে আমরা ওয়ার্ক পেলাম, দ্যাট ইজ হিট অ্যান্ড ওয়ার্ক আমরা ইন্টারাকশান এস্টাবলিশ করলাম থ্রু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ফাইন। এইবার যাই আমরা আর একটা এক্সাম্পলে। ঠিক আছে, এবার তোমরা বলবে তাহলে এখানে কোনটা সিস্টেম হবে। দেখো তো এরকম যদি একটা জলের যদি বোতল আঁকি, ঠিক আছে, তাড়াতাড়ি করে আঁকছি। প্রপার যখন নোট বানাবে অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার, যখন নিজের খাতা তৈরি হবে, নিজেরই মনে হবে যে না কিছু করলাম। ঠিক আছে, কোনো নোট পড়ে কিন্তু কখনোই কিন্তু বেশি দূর এগোতে পারবে না। একটা তো সেমিস্টার যে করে লিখে বেরিয়ে যেতে পারবে, বাট তারপরে 6 সেমিস্টার যখন সেম কনসেপ্টগুলো দরকার হবে তখন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেখো তো এটা একটা ধরে নাও ওয়াটার বোতল, ঠিক আছে, এটা হচ্ছে বটল, ওকে, এটা হচ্ছে বটল, ওকে, ভেতরে আছে ধরো ওয়াটার, এটা লিখেছি 25°C, ঠিক আছে, জাস্ট টেম্পারেচার লিখেছি, ফাইন। ধরো এখানে আমি সেমভাবে এখানে কিউ দিচ্ছি, হিট দিচ্ছি, ঠিক আছে, তলা দিয়ে কিউ দিচ্ছি, ফাইন। তাহলে এবার তোমরা বলো তো, আমি যদি বলি এইটাকে অবজার্ভ করো, ঠিক আছে, এখানে আমি কিউ দিচ্ছি আর বলছি হিট দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমরা কাকে অবজার্ভ করছি, বটলটাকে অবজার্ভ করছি নাকি আমি ওয়াটারটার চেঞ্জটা অবজার্ভ করছি? আমার এখানে সিস্টেম কে হবে? জাস্ট তোমাদের ওয়াটার চেঞ্জটা, ওয়াটার চেঞ্জটা। ঠিক আছে, তাহলে এখানে ওয়াটারটা তোমার হতে চলেছে হচ্ছে সিস্টেম। ক্লিয়ার, বোঝা গেল বোতলটা কেন নয়? ঠিক আছে, ফাইন। চলো এবার লেখো সিস্টেম হলো, এবার লেখো হচ্ছে সারাউন্ডিং, SURROUNDING, ওকে, simple as that, anything external to the system, anything external to the system। তার মানে কি, মানে যা কিছু, ঠিক আছে, যে সিস্টেমটাকে আমরা অবজার্ভ করছি তার যা কিছু বাইরের জগতে যা কিছু আছে সেটাই তার সারাউন্ডিং হয়ে যাবে। ওকে, মানে এইটা হচ্ছে আমার এই জলটাকে আমি অবজার্ভ করছি, তাই তো, তাহলে এর বাইরে যা কিছু, এর বাইরের যা কিছু মানে এই স্পেসগুলো সব হয়ে যাবে আমার সারাউন্ডিং। ঠিক আছে, ওখানে বলছে এনিথিং এক্সটার্নাল, ঠিক আছে, বাইরের দিকে, সিস্টেমের বাইরে যা কিছু সেটা হয়ে যাবে আমার সারাউন্ডিং। ভেরি সিম্পল কনসেপ্ট, ওকে, ফাইন। তারপর লেখা হচ্ছে বাউন্ডারি, 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 বাউন্ডারিটা কি লিখবো, লেখো ইন্টারফেস, ইন্টারফেস, ইন্টারফেস shared between system and surrounding। ঠিক আছে, বাউন্ডারিটা কি লিখলাম, ইন্টারফেস, ইন্টারফেস মানে বোঝো মানে দুটোর মাঝখানে জায়গা, ইন্টারফেসের কার কার মধ্যে, ইন্টারফেস শেয়ার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তাহলে আমি কি বললাম, এইটা হচ্ছে আমার এখানে ওয়াটারটা হচ্ছে আমার সিস্টেম, বাইরের সব কিছু হচ্ছে আমার কি সারাউন্ডিং, তাই না? তাহলে এদের মাঝখানে যে একটা লাইন, অদৃশ্য লাইন, ঠিক আছে, সেটা কি আমরা কি বলবো, বাউন্ডারি। তাহলে এর ক্ষেত্রে বাউন্ডারিটা কোথায়, ভালো করে দেখো, এই ওয়াটারটা আমার হচ্ছে এখানে সিস্টেম, তাহলে এই সিস্টেমটা যেখানে শেষ হচ্ছে, এই বটলটা যেখানে, যে ওয়াটারের যে মলিকুলার লেয়ারটা যার সাথে লেগে আছে, এই জায়গাটা হচ্ছে আমার, এইভাবে আমরা এটা ড্যাশ লাইন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ফাইন। এইভাবে আমরা আঁকবো হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। এইখানে এটা লাস্ট ধরে নাও ওয়াটারের যে মলিকুলসগুলো আছে যেটা একদম টাচ করে আছে বটলের সারফেসের সাথে, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, ডটেড করে এভাবে দিলাম। সিমিলারলি এখানেও যদি তুমি বলতে কোনটা হতো বাউন্ডারি, সিমিলারলি এখানেও যদি আঁকতাম, এই যে এখানে আঁকতাম, দেখো এই যে এখানেও এইভাবে আঁকতাম এত দিয়ে, ঠিক আছে, এটা হয়ে যেত আমার সেমভাবে কি বাউন্ডারি। ঠিক আছে, আস্তে আস্তে জিনিসগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হবে, কোনো চাপ নেই, ফাইন। তাহলে সিস্টেমটা যেখানে শেষ হচ্ছে, যার পর থেকে সারাউন্ডিং শুরু হচ্ছে, সেই দুটোর ইন্টারফেস জোনটাকে আমরা কী বলছি, বাউন্ডারি। ওকে, আরেকটা টার্ম লেখো, ইউনিভার্স কাকে বলবো? ইউনিভার্স হচ্ছে তোমরা জানো পুরো জগৎকে বোঝায়, বাংলাতে মেবি বিশ্ব, ব্রহ্মাণ্ড, সামথিং লাইক দ্যাট। ওকে, এটা হচ্ছে তাহলে এই তিনটের যোগফল, ঠিক আছে, সিস্টেম প্লাস বাউন্ডারি প্লাস সারাউন্ডিং। এখান থেকে কিছুই নয়, এখান থেকে ছোটোখাটো অবজেক্টিভ আসতে পারে তোমাদের। তাহলে দেখো এটা ছিল আমার সিস্টেম, আমি যদি এই মুহূর্তে যদি ওয়াটারটাকে অবজার্ভ করি, এটা আমার সিস্টেম, এটা হচ্ছে আমার বাউন্ডারি, আর বাইরের সব কিছু হচ্ছে কি আমার
সারাউন্ডিং, তাহলে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ইউনিভার্সকে বোঝাই, ঠিক আছে? সিম্পল কনসেপ্ট, কোনো বেশি চাপের কিছু নেই। ওকে, চলো, ঠিক আছে। তাহলে যদি সিম্পলভাবে বলি, এটা হচ্ছে আমার সিস্টেম, ধরো এটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে। এর বাইরে হচ্ছে কি, এর বাইরে হচ্ছে আমার বাউন্ডারিভাবে আমি রিপ্রেজেন্ট করবো ডটেড লাইন দিয়ে, ঠিক আছে। আর তুমি যদি পুরোটাকে নাও, বাইরের পুরো জগৎটাকে, সেটা আমার সারাউন্ডিং হয়ে যাবে, তাই তো? রাইট, তাহলে এই তিনটে মিলিয়ে কি ইউনিভার্স, ঠিক আছে। চলো এগোই তাহলে। এবার তোমরা আমাকে বলো, রিজিড ওয়ার্ডটা কোথায় শুনেছো আগে? তোমরা আগের সেমিস্টারে শুনেছো রিজিড ওয়ার্ডটা, এখন আমাদের কাজে লাগবে। to the mechanics है ভেরি গুড, তাই তো? rigid body ভেরি গুড। তুমি কে বলছো? তোমার নাম কি? আমি দেখতে পাচ্ছি না, জিজ্ঞেস করছি। Jans Souvik ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সৌভিক পড়ে যাও। তো আমরা এখানে ভয়েসটা ইয়ে করো, হ্যাঁ মিউট করো। তো রিজিড বডি, ভেরি গুড। রিজিড বডিটা কি ছিল, অন্য কেউ একজন বলো দেখি। রিজিড বডি বলতে আমরা কি বুঝি? ভেরি ইজি কনসেপ্ট, মেকানিক্সের বেসিক, এটা তোমরা পড়েছো ফার্স্ট। which does not go any under হুম, sir rigid whatever which does not go any deformation. হ্যাঁ, যাক ইংলিশে বলেছো, খুব ভালো লাগলো বাংলা না বলে, তাই তো? যে বডির কি কোনো ডিফরমেশন হয় না, তাই তো? রাইট, ভেরি গুড, তাই তো? যে বডির কোনো ডিফরমেশন হয় না, এটা আমরা সবই জানি, তাই তো? ডিফরমেশন হয় না। আরও কি বলতে পারি? যার কোনো চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ ঘটে না, তাই তো? চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ ঘটে না, তাই তো? চেঞ্জ ইন শেপ বা সাইজ ঘটে না, তাই তো? আমরা যেমন মেকানিক্সে কী পড়েছিলাম, যে একটা বডি, যে কোনো, আমরা পুরোই রিজিড বডি নিয়ে কিন্তু পড়েছি মেকানিক্সে, রাইট? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা ফোর্স দিচ্ছি, তাই তো? ফোর্সের ফলে বডিটার কোনোই পরিবর্তন হচ্ছে না, ডিফর্ম হচ্ছে না, মানে কি শেপেরও কোনো পরিবর্তন হচ্ছে না, সাইজেরও কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই থাকছে। কিন্তু বাস্তবে কি কোনো রিজিড বডি বলে কিছু আছে রিয়েল লাইফে, এক্সিস্ট করে? দ্য আনসার ইজ নো। কোনো বডি রিজিড বডি বলে নেই। কিন্তু আমরা এখানে যখন থিওরিটিক্যাল দিক থেকে পড়ি, তখন আমাদের আইডিয়ালস কন্ডিশনস নিয়ে পড়তে হয়, তাই না? নাহলে কখনো থিওরিটিক্যাল রিলেশনস এস্টাবলিশ করা যায় না গাইজ, তাই তো? রাইট। তো সিমিলারলি এখানে আমি একটা কী আঁকবো, রিজিড কন্টেনার। কী আঁকবো? রিজিড কন্টেনার। যেরকম একটা বডি দেখছো, সিমিলার এখানে আমি কী আঁকছি, একটা রিজিড কন্টেনার। এই আজকের ফার্স্ট ক্লাসে অনেক কিছু এই কন্টেনার, সিলিন্ডার, পিস্টন, এইসবই এক্সাম্পল নিয়ে কিন্তু বোঝাতে হবে। আচ্ছা দেখো, এই জিনিসটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এই যে এই জিনিসটা ঘটছিল, যারা ইমাজিন করতে পারছো না, তারা এই ভিডিওটা দেখো, ঠিক আছে? আশা করছি ইমেজিন করে নেবে, ঠিক আছে? যদি কেউ থেকে থাকো আর কি, আগে সবাই করেছো, ঠিক আছে? খেয়াল ছিল না তো, ঠিক আছে? তো দেখো, সেমভাবে দেখো, তলায় একটা বার্নার, হিট দিচ্ছি, মানে কি বার্নার, এই জন্য গ্যাসের বার্নার, দ্যাট ইজ অলসো সাপ্লাইং হিট, তাই না? এই দেখো এখানে পিস্টন আছে, ধরে নাও এটা হচ্ছে সিলিন্ডার, দেখতে পাচ্ছ আশা করছি সবাই, ঠিক আছে? দেখো হিট দিচ্ছি, আফটার পিরিয়ড অফ টাইম কি এখানে যে এয়ারটা আছে, এখানে কি করবে, এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে কি হবে, Heat দেখো is applied to the cylinder, causing the gas to expand and do work. দেখো, আর কারো কোনো কনফিউশন আছে? Causing the gas to expand and do work. দেখতে পাচ্ছ, এই দেখো মলিকুলসগুলো এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? এর ফলে কি, এ দেখো যেটা ছিল এখানে, পিস্টনটা এখানে ছিল, সেই পিস্টনটা মুভমেন্ট করে কোথায় চলে গেল, উপরে চলে গেল, ঠিক আছে? ফাইন, ওকে, আশা করছি ক্ল্যারিটি পেয়েছো। কেউ যদি কারোর যদি কনফিউশনে থেকে থাকে তো, ঠিক আছে? তো চলো, এখানে আমরা কি আঁকলাম, আমরা রিজিড কন্টেনার রাখলাম। তার মানে রিজিড কন্টেনার যখন আমি আঁকছি, তার মানে তোমাদের ফার্স্টেই মাথাতে কি স্ট্রাইক করবে না, স্ট্রাইক করবে হচ্ছে যে এই জায়গাটা নিশ্চয়ই, আচ্ছা আস্তে আস্তে আসছি, এটা লিখে নাও 25°C টেম্পারেচার আর কি, ঠিক আছে? এয়ার নিচ্ছি, ঠিক আছে? তার মানে এটাই কি, এটাই হচ্ছে আমার সিস্টেম, এটাই হচ্ছে আমার সিস্টেম। আমি এখন এই এয়ারটাকে অবজার্ভ করব, ওকে ফাইন, রাইট? এটা হচ্ছে আমার কি, বাউন্ডারি, অ্যাজ আই সেড, এটা হচ্ছে আমার বাউন্ডারি, ঠিক আছে? ঠিক আছে, এইবার বলো আমাকে, এইখানে আমি যদি যদি হিট ধরো সাপ্লাই করছি, ঠিক আছে? এই রিজিড কন্টেনারে আমি হিট সাপ্লাই করছি ধরো 100 জুল। তোমরা জানো হিটের বা এনার্জির ইউনিট কি হয়, জুল হয়, তাই তো? এনার্জি বা ওয়ার্ক সবেরই ইউনিট জুল হয়, তাই তো? তাহলে এখানে আমরা এখন কি যখন সাপ্লাই করছি, যার মান আমি আর একটা ধরে নিয়েছি 100 জুল। এবার আমাকে বলো চেঞ্জ কি হবে, এর মধ্যে পরিবর্তন কি হবে? কে বলতে পারবে এর মধ্যে চেঞ্জ কি হবে?
আরেকবার বললে ভালো হতো, আমি নেটওয়ার্কের জন্য বললাম বোঝা যে গেল না। এইখানে যে কিউটা আমি দিচ্ছি, হিটটা দিচ্ছি, কিন্তু আমি এটাকে কি ধরেছি, একটা রিজিড কন্টেনার ধরেছি। রিজিড কন্টেনার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা রিজিড কন্টেনার। কন্টেনার মানে বোঝো, তা আমি যদি এখানে যদি হিট দিই ঠিক আছে, যেটা পরিমাণ ধরো 100 জুল, 200 জুল, হোয়াট এভার ইউ অ্যাজিউম, ওকে, ডাজেন্ট ম্যাটার। এখানে কি কি পরিবর্তন হবে? এটা কি বেরিয়ে যাবে এয়ারটা এখান থেকে, না যা ছিল সেরকমই থাকবে? এই কন্টেনারটা যেরকম ছিল সেরকমই থাকবে। কি হবে এখানে? কিছু কি চেঞ্জ হবে? আমি জিজ্ঞেস করতে চাই নাকি চেঞ্জ ঘটবে, না চেঞ্জ ঘটবে না? না দাদা, কেন ঘটবে না? এই কারণ কারণ, এটা তো যতদূর মনে হচ্ছে কন্টেনারটা পুরো বদ্ধ। বদ্ধ, ঠিক আছে। তা দেখো তো অনেক সময় দেখেছো সেহেতু বয়লারও তো বদ্ধ হয়। বয়লার তো জানো পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়, সেখানে হাই প্রেসার হ্যাঁ হলে কি হ্যাঁ হয়, সেটাও তো ফেলিওর করতে পারে। এখানে আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ দেখ তুমি ট্রাই করছো, ঠিক আছে, আমি বুঝেছি কি বলতে চাইছিলে, ঠিক আছে, আমি বুঝতে স্যার পেরেছি। এটা রিজিড বডি, স্যার এটা রিজিড বডি থাকে কি হবে? হ্যাঁ, এটা রিজিড বডি না, রিজিড কন্টেনার, এই কারণেই তো বলতে চাইছি ওয়ার্ডটা এতক্ষণে কেন বোঝালাম এটা, আমি রিজিড কনসেপ্টটা এইখানে এখন লিখছি, আমি রিজিড কন্টেনার, তার মানে কি তুমি এর মধ্যে যাই করো, যতই হিট দিতে থাকো, ঠিক আছে, ইট ইজ নট গোয়িং টু চেঞ্জ, তাই তো? কি চেঞ্জ হবে না? শেপ সাইজ কিছুই চেঞ্জ হবে না। তুমি একটা যদি প্লাস্টিকের জলের বোতলকে হিট দাও, ও কি আগের মতন থাকবে আমাকে বলো, নাকি চেঞ্জ হবে? একটা প্লাস্টিকের বোতলকে তুমি যদি ওপরে ধরো, গ্যাসের ওপরে যদি ধরো, ও কি সেম শেপটা মেনটেন করবে নাকি চেঞ্জ হয়ে যাবে আফটার সাম টাইম? কি হবে বলো, প্র্যাকটিক্যালি না, ভাবো সব। চেঞ্জ হবে। চেঞ্জ হবে। তা সেখানে তুমি যদি এটা রিজিড কন্টেনার যদি দিই, এমন একটা বোতল ভাবো যেটা নামই হচ্ছে রিজিড কন্টেনার, আর রিজিড মানে যেন কোনো ডিফরমেশন মানে চেঞ্জ আনসাই, তুমি যতই হিট দাও, গ্যাসের উপরে ধরছো হিট দিয়ে, কিছু কি চেঞ্জ হবে? না হবে না। দ্য আনসার ইজ হবে না। কারণ আমি তো আগে আমরা ডিসকাস করেছি রিজিড মানে কি, কোনো চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ ঘটবে না, তাই তো? মানে ডিফরমেশন হবে না, তার মানে তো চেঞ্জ ইন শেপ অ্যান্ড সাইজ ঘটবে না, তাই না? জিনিসকে ফিল করে পড়ো প্র্যাকটিক্যালি, ওকে। তার মানে কি? তার মানে যা ছিল আগে তাই থাকবে, কিচ্ছু পরিবর্তন হবে না, রাইট? তার মানে কি এই বাউন্ডারিগুলো কি চেঞ্জ হবে আমাকে বলো? বাউন্ডারিগুলো কি চেঞ্জ হবে, না বাউন্ডারিগুলো যা ছিল তাই থাকবে একই? বাউন্ডারিগুলো যা ছিল তাই থাকবে, বাউন্ডারির কোনো পরিবর্তন হবে না। তার মানে কি এই কেসে এই বাউন্ডারিগুলোকে আমি কি বলতে পারি? রিজিড বাউন্ডারি। রিজিড বাউন্ডারি মানে এমন বাউন্ডারি যেগুলো চেঞ্জ হওয়ার নয়, কোনো কিছুতেই চেঞ্জ হবে না, রাইট? সেটা আমি কিসের এক্সাম্পল তোমাদের বোঝালাম? একটা রিজিড কন্টেনার দিয়ে বোঝালাম, ঠিক আছে। কিন্তু এবার এছাড়া কি হতে পারে? একটা টাইপ হচ্ছে রিজিড বাউন্ডারি, আর একটা কেসে কি হতে পারে? এইবার সেম তোমরা একটু আগে যেটা করলে সিলিন্ডার পিস্টন নিয়ে ভাবো, সিলিন্ডার পিস্টন নিয়ে ভাবো, ঠিক আছে। এই যে প্রথমে ধরে না সেমভাবে একটু আগে এঁকেছি, ঠিক আছে, সিলিন্ডার পিস্টন, নতুন করে এটা ইয়ে নিয়ে, আর এটা হচ্ছে স্টেজ 2, ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ 2, ঠিক আছে, রাইট। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, ঠিক আছে, এখানেও সেমভাবে এয়ার আছে, ঠিক আছে। দেখো সাবজেক্টটা প্রথম একটু অন্যরকম নতুন নতুন লাগবে, ঠিক আছে, মানে অন্য সাবজেক্টের সঙ্গে একটু হাটকে, তো একটু মন দিয়ে শুনবে। সেমভাবে এখানে কিউ দিচ্ছি, তোমাদের একটু আগেই পড়ালাম, এখানে কোনো রিজিটের ব্যাপার নেই, সেম সিলিন্ডার পিস্টন এঁকেছি আমি, এখানেও পড়ালাম, সেম সেম জিনিসই, তাই না? সেম কনসেপ্টই। তাহলে এখানেও তুমি হিট দিচ্ছ, তাহলে এখানে পিস্টনটা, এই যে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে কী হলো, এই পিস্টনটা মুভমেন্ট করলো, তাই তো, ওয়ার্ক ডান করলো, ওপরে চলে গেল, তাই তো, এক্সপেনশন হলো। এবার আমাকে বলো তো এই দুটো কেসে বাউন্ডারির কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি? জাস্ট এইটুকুনি কমন সেন্স দিয়ে বলো, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের ব্রেনের পরীক্ষা, যে কার কত ব্রেন শার্প চলে। এখানে কি কোনো কন্টেনারে চেঞ্জ হয়নি, বাউন্ডারি ওয়াজ সেম, যেহেতু রিজিড কন্টেনার নিয়েছিলাম, বাউন্ডারি ছিল রিজিড বাউন্ডারি, যার কোনো পরিবর্তন হবে না। এইখানে দেখো আমি বাউন্ডারিটা এঁকেছি, ভালো করে দেখো, এই যে হচ্ছে আমার বাউন্ডারি, যদি আমি এটাকে হিট দিই, এক্সপ্যানশান ঘটাই, এখানে ওয়ার্ক ডান হচ্ছে, পিস্টনটা উপরে চলে গেল এই পজিশান থেকে, তাই না? এই পজিশান থেকে পিস্টনটা উপরে চলে গেল, তাহলে এখানে কি কোনো বাউন্ডারির পরিবর্তন হচ্ছে? বাউন্ডারির কিছু কি শিফটিং হচ্ছে, না সব বাউন্ডারি যা ছিল তাই আগে আছে? এইটুকু আমাকে বলো ভেবে, টাইম নাও, ভেবে বলো, কোনো চাপ নেই, বলো বাকিরা কি ভাবছো বলো। হ্যাঁ স্যার, কোনো চেঞ্জ ভুল হচ্ছে। বললে বলবে, ঠিক আছে, এখানে কোনো লজ্জার কিছু নেই, ঠিক আছে, এখানে কিছু লজ্জার পাওয়ার কোনো ব্যাপার নেই, যেটা মনে হয় বলো, ঠিক আছে, না বললে কোনোদিনই ইয়ে হবে না, চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে কোন কোন দিকটা চেঞ্জ হচ্ছে, কোন কোন দিকটা চেঞ্জ হচ্ছে যদি আমি জিজ্ঞেস করি, দেখো, ঠিক আছে, দেখো আমি যদি এবার এই এই কন্ডিশনে যদি আমি বাউন্ডারি আঁকি, দেখো তো বাউন্ডারিটা এরকম লাগছে কি?
দেখো তো বাউন্ডারিটা এরকম হবে কি, এখন যে এয়ারের বাউন্ডারিটা এরকম হবে। এবার দেখো তো চারটে দিকই কি চেঞ্জ হয়ে গেছে, না দুটো দিক চেঞ্জ হয়েছে, না কোনো দিকে চেঞ্জ হয়নি? এবার ভেবে বলো আমাকে, চারটে বাউন্ডারি তো চারটে, लेफ्ट হুম, लेफ्ट वाला राइट वाला चेंज है। দুটো চেঞ্জ হয়েছে তাই তো, দুটো চেঞ্জ হয়নি, রাইট? ভেরি গুড, তাই তো। ও বলছে এই দিকেরটা দেখো বাউন্ডারিটা এখন এটা হয়ে গেছে, আগে ছিল হচ্ছে বাউন্ডারিটা এইটুকুনি, রাইট? এই দুটো সাইড বাউন্ডারি চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে, তাই তো। কিন্তু যদি তুমি অবজার্ভ করো, এইটা আর এইটা, এইটারও যেরকম ছিল পিস্টনে এটা বাউন্ডারি, এটাও যেরকম ছিল বাউন্ডারি, এই দুটো কিন্তু সেম আছে, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে চাইছি যে ডিফারেন্ট কন্ডিশনে কিন্তু বাউন্ডারি অলসো মে চেঞ্জ। তাহলে এর কেসে আমি এরকম বাউন্ডারিকে কি বলবো? ফ্লেক্সিবল বাউন্ডারি। কি বলবো? ফ্লেক্সিবল বাউন্ডারি। মানে উইথ সিচুয়েশন উইথ কন্ডিশন কি হচ্ছে, বাউন্ডারি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল তার বাউন্ডারিরও টু টাইপস আছে, একটা হচ্ছে রিজিড বাউন্ডারি আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বাউন্ডারি। তাহলে রিজিডটা কার কেসে আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ফ্লেক্সিবল যখন হবে তখনও কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট এই সিস্টেম বাউন্ডারি এই কনসেপ্টগুলো ক্লিয়ার, ঠিক আছে? হিট ওয়ার্ক, হিট দিচ্ছি, ওয়ার্ক পাচ্ছি, অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ওয়ার্কই চাই, তাই না? আমরা তো গাড়িটা চালাচ্ছি, তার জন্যই তো আমরা এখানে ফুয়েলটাকে বার্ন করছি, ওখান থেকে এনার্জি পাচ্ছি, তাই না? থার্মাল এনার্জি জেনারেট করছি, হ্যাঁ কি না? সেম কনসেপ্ট, সব জায়গাতেই ওয়ার্ক করছে। এবার হচ্ছে টাইপস অফ সিস্টেম, লিখে বলো টাইপস অফ সিস্টেম। এবার হচ্ছে টাইপস অফ সিস্টেম, ঠিক আছে? কী কী ধরনের সিস্টেম হয়, ওকে? ফার্স্ট ওয়ান ইজ লেখো ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম, না ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কি, ভালো করে লেখো, হ্যাঁ আমি শর্ট ইয়ে করে লেখাচ্ছি আর কি, মাস ইন্টারাকশন, মাস ইন্টারাকশন হয় না, ক্রস নিচ্ছি, হ্যাঁ, মানে ডাজ নট টেক্স প্লেস, এটা যদি ইংলিশ হয়, ওকে? কার কার মধ্যে ইন্টারাকশানের কথাগুলো আমরা বলছি? অবভিয়াসলি সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে, যা হবে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংয়ের মধ্যে, ওকে? আর একটা কি, আর একটা হচ্ছে এনার্জি ইন্টারাকশান হবে, ঠিক আছে? তাহলে এটা কি, এবার তোমাদেরকে যারা ইংলিশে উইক আছো এভাবে কিন্তু ডেফিনিশন ফর্ম করতে হয়। তাহলে ক্লোজ সিস্টেম কাকে বলবো? ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মাস ইন্টারাকশান হবে না, ক্রস দিচ্ছি মানে হবে না, ডাজ নট টেক্স প্লেস, তাই তো? তাহলে কি হবে? শুধু শুধু হবে এনার্জি ইন্টারাকশান, ঠিক আছে? শুধু কার কার মধ্যে ইন্টারাকশান হবে? শুধু এনার্জির ইন্টারাকশান হবে। কি হবে? শুধু এনার্জি ইন্টারাকশান হবে। কার কার মধ্যে? এখানে যে ইন্টারাকশানের কথা বলছি কারোর মধ্যেই তো হবে, সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে, মানে ভেতরের আর বাইরের মধ্যে, বোঝা গেল? ঠিক আছে, এক্সাম্পলস কি তাহলে? এবার দেখো এনার্জি ইন্টারাকশানে কিন্তু দুরকম এনার্জি ইন্টারাকশান হয়, তাই না? আমরা একটু আগে পড়লাম, একটা হচ্ছে হিট ইন্টারাকশান আর একটা হচ্ছে কি ওয়ার্ক ইন্টারাকশান, তাই না? কখনো এরকমও হতে পারে শুধু হিট ইন্টারাকশান হলো, ঠিক আছে? কখনো এরকম হতে পারে, লিখে রাখো, ঠিক আছে? এনার্জি ইন্টারাকশান বলতে আমরা কি কি বোঝাতে পারি? আইদার 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 হিট ইন্টারাকশান, ঠিক আছে? আইদার হিট ইন্টারাকশান or এটা আইদার, সরি আইদার হিট ইন্টারাকশান or ওয়ার্ক ইন্টারাকশান or বোথ। মানে তুমি যদি দেখো যে একটা সিস্টেমে শুধুই যদি হিট ইন্টারাকশান হয়, হিটে যদি আদান প্রদান হয় সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে, তাহলেই আমি সেটাকে, আর মাসের যদি না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে ক্লোজ সিস্টেম বলতে পারি, বা শুধু যদি ওয়ার্কের হয় তাহলেও বলতে পারি, বা দেখা গেল দুটোই হচ্ছে, তাই না? তো তিনটে কেসই কিন্তু হতে পারে, ঠিক আছে? তিনটে কেসের মধ্যে একটা হলেই কিন্তু আমরা এটাকে এনার্জি ইন্টারাকশান ধরবো, আর মাস ইন্টারাকশান হবে না, ঠিক আছে? ফাইন। তোমরা এবার আমাকে, ঠিক আছে, একটা সিম্পল জিনিস বলো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা যাই। আচ্ছা চলো তার আগে আবার সেই রিজিড বাউন্ডারি দিয়ে বোঝাই, ঠিক আছে? রিজিড কন্টেনার দিয়ে, তারপর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসছি, ঠিক আছে? সেমভাবে একটুখানি আগে পড়লে, ঠিক আছে? সেমভাবে একটুখানি আগে পড়লে, ঠিক আছে? এটা হচ্ছে সেমভাবে আমি আঁকলাম, বারবার এই ফার্স্ট ক্লাসে কিন্তু শুধু কন্টেনার ভর্তি আর সিলিন্ডার পিস্টন ভর্তি, মানে এক্সাম্পলসগুলি হচ্ছে এগুলো দিয়ে। সেম রিজিড কন্টেনার রাখলাম গাইস, ঠিক আছে?
এটা হচ্ছে 5 কেজি। 5 কেজিটা কি তোমরা জানো মাসের ইউনিট কি হয়? মাসের ইউনিট কেজি হয়, ঠিক আছে? আশা করছি এইটুকুনি বেসিক আইডিয়া সবারই আছে, তাই না? কেজিটা কার ইউনিট? মাসের ইউনিট, তাই না? এখানে এয়ার নিচ্ছি সেম। আমরা এখানে কিন্তু সব গ্যাস নিয়ে ডিসকাশন করব, ওকে ফাইন, এই সাবজেক্টে। আর লিকুইডটা পরে করবো হচ্ছে আমরা থার্ড ইয়ারে গিয়ে, ঠিক আছে? এখানে আরও 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। সেমভাবে আমি এখানে বাউন্ডারি আঁকলাম, ড্র করলাম একটু আগে যেরকম করলে। এইবার বলো, ঠিক আছে? এটা একটা রিজিড কন্টেনার, বারবার মাথায় আগে ঢুকিয়ে রাখো, দিস ইজ অ্যান রিজিড কন্টেনার গাইস, ঠিক আছে? এটা হচ্ছে রিজিড কন্টেনার। এবার তুমি বলো এখানে কিউ দিচ্ছ, কিউ মানে হিট দিচ্ছি, ঠিক আছে? 100 কিলোজুল সাপোজ, ঠিক আছে? কন্টেনারটা রিজিড। তুমি বলো আমাকে এই যে তলায় ধরো হিট দিচ্ছ যেভাবে হোক, এই কয়লা জ্বালিয়ে হোক, কাঠ জ্বালিয়ে হোক, বার্নার হোক, যা কিছু হোক, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার, সব কি কিন্তু টাইপস অফ হিট সাপ্লাই, তাই তো? তাহলে হিট দিচ্ছ, তাহলে ভেতরে এয়ারটা কি গরম হবে কি হবে না? এয়ারটার টেম্পারেচার বাড়বে কি বাড়বে না বলো? সিম্পলভাবে বলো, এয়ারের টেম্পারেচারটা বাড়বে কি বাড়বে না? একটা কন্টেনার ধরেছো, ঠিক আছে? একটা দ্যাট ইজ রিজিড কন্টেনার, টেম্পারেচার ইনক্রিজ করবে কি করবে না? কি মনে হয়? সে করবে। করবে, অবভিয়াসলি টেম্পারেচার ইনক্রিজ করবে, তাই তো? টেম্পারেচার ইনক্রিজ করবে, তুমি হিট দিচ্ছ টেম্পারেচার ইনক্রিজ করবে না, তাই না? তুমি গ্যাসের উপরে যাই চালাবে তো টেম্পারেচার ইনক্রিজ করবে না? অবশ্যই করবে, তাই না? তার মানে কি এর থেকে এই এয়ারটা হিট নিচ্ছে কি নিচ্ছে না? হিট নিচ্ছে কি নিচ্ছে না? হিট নিচ্ছে কি নিচ্ছে না? এই বাইরে থেকে, এটা আমি সারাউন্ডিং, এটা হচ্ছে আমার সারাউন্ডিং, আমি হিট সাপ্লাই করছি ভেতরে, তাহলে এটা কি ভেতরে কে আছে? সিস্টেম। এয়ারটা হচ্ছে কি সিস্টেম, তাহলে এখান থেকে এখানে হিট সাপ্লাই হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, এয়ারটাও তো হিটেড আপ হবে, তাই না? তাহলে এয়ারটা হিটেড আপ হওয়া মানে কি? তাহলে হিট যদি আদান প্রদান হয়, হিট যদি ট্রান্সফার হয়, তাহলে দেখো তো এনার্জি ইন্টারাকশান হবে কি হবে না? এই কেসে বলো, এনার্জি ইন্টারাকশান হবে কি হবে না? অবশ্যই হবে, তাই তো? এনার্জি ইন্টারাকশান অবশ্যই হবে। তাহলে হিটেরই যদি আদান প্রদান হয় সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে, আমি একটু আগে বললাম যে শুধু যদি হিট ইন্টারাকশান করে তাহলেও সেটাকে আমরা কি বলবো? এনার্জি ইন্টারাকশান হচ্ছে। যদি ওয়ার্ক ইন্টারাকশান হয় সেটাও বলবো এনার্জি ইন্টারাকশান হচ্ছে। আবার দুটোই হিট অ্যান্ড ওয়ার্ক দুটোই হতে পারে, তিনটে কিন্তু কেস পসিবল হয়, ঠিক আছে? এনার্জি ইন্টারাকশানের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু হিটটা প্রথমটা স্যাটিসফাই করছে, কিন্তু বলো তো যেহেতু রিজিড কন্টেনার, কোনো কি ওয়ার্ক ডান হচ্ছে? এটা কি কোনো পরিবর্তন হচ্ছে? কোনো কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে? তোমরা আগের এক্সাম্পলই তখন বললে যে রিজিড কন্টেনারটা যেহেতু কোনো ডিফরমেশন হচ্ছে না, কোনো শেপ সাইজে চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই আছে। তা যা ছিল তাই আছে মানে কি কোনো ওয়ার্ক কি হচ্ছে? কোনো ওয়ার্ক হচ্ছে না, তাই তো? তার মানে ডাব্লিউডি ইকুয়ালস টু কি? জিরো। কোনো ওয়ার্ক ইন্টারাকশান হচ্ছে না। এই সেকেন্ডটা কি হচ্ছে? এই সেকেন্ড পয়েন্টটা এটা সেম অ্যাজ দিয়েছি, হ্যাঁ? ওয়ার্ক ইন্টারাকশান কি হচ্ছে? ওয়ার্ক ইন্টারাকশান কোনো হচ্ছে না এর মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে ওয়ার্কটা কিন্তু হচ্ছে না, শুধু হিটটাই হচ্ছে। এটা গেল এনার্জি ইন্টারাকশানের পার্ট, ক্লিয়ার? এবার কখন হবে সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আমরা কিন্তু দেখো শুধু এই ওপর ওপর পড়ে যাবো না, তাহলে সাবজেক্টটা ফিল পাবে না, ঠিক আছে? হয়তো ম্যাক্সিমাম জায়গায় এখানেই তোমাদের বলে শেষ করে দেবে ডেফিনেশান, এনার্জি ইন্টারাকশান হলো ইন্টারনেশন হয়ে গেল, কিন্তু সব কটা বুঝতে হবে, ঠিক আছে? না কনসেপচুয়ালি আলাদা কেস, নাহলে কিন্তু হবে না কিছু। এইবার আমার মাসের ওপরে আসো, তাহলে এনার্জির কেসটা তুমি বুঝে গেলে। এই এনার্জির মধ্যে তিনটে প্রকারের মধ্যে শুধু দেখলে এই এক্সাম্পলে হিটটাই শুধু ইন্টারাকশান হচ্ছে, বা ওয়ার্ক হচ্ছে না, কোনো ওয়ার্ক পাচ্ছি না, ওয়ার্ক ডান। এবার মাসের কথায় আসো, মাস, ঠিক আছে? তাহলে কন্ডিশন কি? মাস ইন্টারাকশান হওয়া চাই না, মানে ভেতরে কিন্তু মাসটা থেকে যাওয়া চাই, বাইরে কিন্তু যাবে না মাসটা, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। ক্লোজ সিস্টেমের কেসে মাস কিন্তু ভেতরে ইনট্যাক্ট থাকবে। তাহলে এয়ারটা কি বাইরে যেতে পারছে? আমাকে বলো। এই 5 কেজি এয়ারটা এখানে 5 কেজি কেন লিখেছি? ইট ইজ ইন্ডিকেটিং হোয়াট? ইট ইজ ইন্ডিকেটিং মাস। তা মাসটা কি বাইরে যাচ্ছে না যাচ্ছে না, নাকি ভেতরে আছে? এটুকু আমাকে শুধু রিপ্লাই দাও। মাসটা সিস্টেমেই আছে নাকি মাসটা বেরিয়ে গেছে? কি মনে হয় বলো? এই রিজিড কন্টেনারের মধ্যে মাসটা কি যা ছিল 5 কেজি অফ এয়ার, সেটাই কি প্রেজেন্ট আছে নাকি সেটা বেরিয়ে গেছে? বলো কেউ দেখি ভেবে। হুম, সেটাই প্রেজেন্ট থাকবে। সেটাই প্রেজেন্ট থাকবে, ভেরি গুড, তাই তো? যা ছিল তাই প্রেজেন্ট থাকবে, তাই তো? এর তো রিজিড কন্টেনার, তো যখনই রিজিড কন্টেনার বলছি ও যে ভেতরে তুমি জানিয়ে দিয়ে দিচ্ছ সেটা সেটাখানেই থাকবে, যাওয়ার কোনো ব্যাপারই নেই, তাই না? রাইট, ভেরি গুড। আমি এটা প্র্যাকটিক্যাল এক্সামে বলবো, ঠিক আছে? কোনো চাপ নেই, ঠিক আছে? ফাইন। তাহলে এখানে মাস ইন্টারাকশান হচ্ছে না, তার মানে এই 5 কেজি অফ এয়ারটা যেখানে ভেতরে ছিল
সেটাই রয়ে গেছে। তাহলে এটাকে ক্লোজ সিস্টেম বলবো কি বলবো না? তাহলে এটাকে ক্লোজ সিস্টেম বলবো কি বলবো না বলো? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লোজ সিস্টেম। ঠিক আছে, ফাইন। এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি, দেখো সিম্পল, ঠিক আছে, এবার দেখো কত সোজা লাগবে। এইবার যদি আমি বলি যে কোনো, তুমি একটা কোকোকলার বোতল নিলে, ঠিক আছে, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস নিলে, আমরা কিনি তো, ঠিক আছে, কোকোকলার বোতল নিলে, তাহলে এবার আমাকে বলো, ভালো করে বলবে, হ্যাঁ, কি বললাম, এক্সাম্পল একটা কোকের বোতল নিলে, ঠিক আছে, কোকের বটল নিলে দোকান থেকে কিনলে, ঠিক আছে, একদম সিল অবস্থায়, ঠিক আছে, ভালো করে শুনবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে এই বোতলটাকে তুমি নিয়ে আইলে বাড়ির মধ্যে, ঠিক আছে, ঠান্ডা অবস্থায় নিয়ে এলে, এবার এই রোদের মধ্যে রেখে দিলে বোতলটায়, এবার আমাকে বলো বাইরে থেকে হিট ভেতরে আসবে কি আসবে না? ভেতরটা গরম হয়ে যাবে কি হয়ে যাবে না? সিম্পল আমাকে উত্তর দাও প্র্যাকটিক্যালি। হ্যাঁ দাদা হবে হবে হবে। হবে তো? হবে তাহলে এখানে এনার্জি ইন্টারাকশান এই জিনিসটা এটা বলছি, তোমরা এখানে রিজিড রিজিড বলছো বলে হয়তো ভাবছো জিনিসটা কি, সবভাবেই বোঝাতে হবে। তাহলে এখানে এনার্জি ইন্টারাকশান হচ্ছে কি হচ্ছে না? এটাও তো হিটই আসছে আমার বাইরে থেকে, সূর্যর, তাই না, সানের, যেটার দ্বারা কি হচ্ছে, বোতলটা হিটেড আপ হয়ে যাচ্ছে, তাই না? সো এনার্জি ইন্টারাকশান ইজ টেকিং প্লেস, এনার্জি ইন্টারাকশান টেকিং প্লেস। কিন্তু তুমি যদি রেখেই দাও এখানে, একবেলা পরে নিয়ে যাও, তোমার কি কোকোলাটা কমে যাবে? ও যেহেতু ছিপিটা পুরো বন্ধ আছে, সিল অবস্থায় নিয়ে এসছো, ওটা কি খুলে রেখেছো তুমি না বন্ধ রেখেছো? তোমার কি কোকটা যা ছিল তাই থাকবে না কমে যাবে? কি হবে? ইয়ে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। সেম থাকবে। সেম থাকবে। তাহলে এই ভেতরের যে কোকটা এটা আছে, যেটা তুমি খাবে, সেটাই তো মাস, হ্যাঁ কি না? ফিজিক্স তো এইভাবেই পড়েছো তোমরা নাকি ফার্স্ট হ্যাঁ সেমিস্টারে? তাহলে মাস ইন্টারাকশন হচ্ছে কি হচ্ছে না? মাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে কি ভেতরে থাকছে, শুধু আমাকে বলো। সেম মাসটাই থাকছে, তাহলে মাস ইন্টারাকশন হচ্ছে না, তাহলে এটা ক্লোজ সিস্টেম হবে কি হবে না বলো? এই কোকো কালার বোতল সিল অবস্থায়, কিন্তু ওপেন অবস্থায় বলিনি, হ্যাঁ স্যার, ঠিক ক্লোজ আছে? সিস্টেম। ভুলবে আর কখনো ভুলবে? ইন্টারভিউতে কখনো বুকিস ল্যাঙ্গুয়েজ দিয়ে কিচ্ছু হয় না, মাথায় রাখবে, ঠিক আছে? যদি একটা ডেফিনিশন পড়ে পিডিএফ পড়ে পড়ো, কিছু লাভ নেই। সব সাবজেক্ট ভালো, জব জব সবাই হয়তো পাবে, বাট ডিফারেন্স হচ্ছে কোয়ালিটি অফ জব। ভালো জব সবাই পায় না, কলেজের মধ্যে 7-8 জনই ম্যাক্সিমাম খুব ভালো জব পাবে, মানে টপ এ কোম্পানি যেগুলো বলি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজড কন্ডিশনে ছিপিটা। কিন্তু সেম যদি আমি এক্সাম্পল তোমাকে বলি, ছিপিটা খোলা অবস্থায় রোদে রেখে দেবে, কি সেম থাকবে? ভেবে উত্তর দিই আমায়, ঠিক আছে? এটা হলো একটা এক্সাম্পল। সেম জলের বোতলের কথা ভাবো, এখানে আমি কোক দিয়ে বোঝালাম তোমায়, জলের বোতলে জল নিয়ে ভাবো, ক্লোজড কন্ডিশনে, কিন্তু বারবার বলছি, হ্যাঁ, ক্লোজড কন্ডিশনে, পুরো বটলটা পুরো ক্লোজড কন্ডিশনে আছে, ঠিক আছে, ফাইন। এবার তাহলে আরেকটা জিনিস যেটা আমরা সারাদিন রোজ ব্যবহার করছি তোমাদের বাড়িতে, প্রেসার কুকার, ঠিক আছে? এবার বলো প্রেসার কুকারটা কি হবে, ক্লোজ সিস্টেম হবে কি হবে না? প্রেসার কুকারটা ক্লোজ সিস্টেম হবে কি হবে না? ভাবো এগুলো, ঠিক আছে? এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট হয়তো আছো নিজেদের কলেজের, ঠিক আছে? তো কি হওয়া উচিত? প্রেসার কুকারটা ভেতরে আমরা ডাল ফাল নিয়ে নিয়ে তো করতে দিই, তাই তো, জল ফল দিয়ে, হ্যাঁ কি না, তাই তো, সেদ্ধ করতে দিই। তাহলে প্রেসার কুকারটাও তো বন্ধ করি ভালো করে, তাই না, লিডটা ভালো করে আটকাই, ছিপটা দিই, তলা দিয়ে কি গ্যাসের হিট দিচ্ছি। আমাকে সিম্পলভাবে বলো, প্রেসার কুকারের ভেতরে হিটটা যাচ্ছে কি যাচ্ছে না? খাবারটা যে আমার তৈরি হচ্ছে, সেদ্ধ হচ্ছে, সেটা তো হিট থেকেই হচ্ছে, হিটটা ভেতরে যাচ্ছে কি যাচ্ছে না? আমাকে উত্তর দাও, তোমাদের জন্য ইজি করে দিচ্ছি। প্রেসার কুকারের ভেতরে হিটটা যাচ্ছে কি যাচ্ছে না? এটা গ্যাস থেকে দিচ্ছ ভেতরটা, নাকি ভেতরটা ঠান্ডাই থাকছে যেরকম ছিল প্রথমে? কি হচ্ছে বলো? সিম্পল সিম্পল উত্তর বলো। সব ভাবনায় পড়ে গেল, হ্যাঁ? হিটটা যাচ্ছে দাদা, হ্যাঁ, তাহলে কারণ হিটটা না গেলে খাবারটা হবে কি করে? হচ্ছে কি করে, সেদ্ধ হচ্ছে, হ্যাঁ, এটাই তো সেদ্ধ হবে আমি কি তো করে? এইগুলোই জানতে চাইছি, ইঞ্জিনিয়ারিং পড়ছে এইগুলোই জানার, এখানে কোনো ওই মুখস্থ করে এগুলো কিন্তু সব ফার্স্ট সেমিস্টারের জিনিস ফিজিক্সের, তাই না? এই কনসেপ্টগুলো তোমরা যদি ভেবে দেখাও, ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের সিলেবাসটা ছিল ফিজিক্সটা, এইভাবে আশা করছি তোমরা পড়েছো যেখানে পড়েছো। Right. হ্যাঁ, হিটটা তাহলে ট্রান্সফার হচ্ছে, নাহলে সেদ্ধ নাহলে আমি গ্যাসটা জ্বালাচ্ছি কেন, তাই না? গ্যাসটা জ্বালাচ্ছি কেন? আমি তো হিটটাই ওকে দিয়ে সেদ্ধ করার জন্য তো দিচ্ছি, তাই না? বলিং মানে, Heat হ্যাঁ, ঠিক আছে, তাহলে হিট ইন্টারাকশন হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, মাছটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না বলো তো? মাছটা কি ভেতরেই থাকছে না বাইরে বেরোচ্ছে? এটা একটা ইন্টারভিউ লেভেলে কোশ্চেন, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ বাইরে দাদা, বেরোচ্ছে। বেরোচ্ছে, কারণ ওপরে যেটা ভ্যাপারটা হয়ে বেরোচ্ছে সিটির মাধ্যমে, সেটা তো মাছটাকে আউট করে আরে দিচ্ছে। বাহ, ভেরি গুড, ঠিক আছে, কি লাভলি আনসার, ঠিক আছে,
তোমার কপালটা ভালো জব আছেই এরকম যদি আনসার দাও। ভেরি গুড। দেখো এখানে দুটো কন্ডিশন আছে, অনেকজনই হয়তো জানো, যাই হোক বললো। দেখো দুটো কন্ডিশন, যতক্ষণ না সিটিটা হচ্ছে, ভালো করে শোনো, যতক্ষণ না সিটিটা হচ্ছে, ঠিক আছে ফাইন, ততক্ষণ কিন্তু এটা ক্লোজ সিস্টেমই থাকছে, পুরোটাই ভেতরে আছে, তাই না? হ্যাঁ কি না? রাইট, ইমাজিন করতে পারছো? দেখো এটা তো, এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো তো ইমাজিন করতেই হবে, তাই না? যতক্ষণ তুমি সিটিটা দিচ্ছ, এই না মানে হচ্ছে না সিটিটা, ততক্ষণ কিন্তু এটা ক্লোজ সিস্টেমই থাকছে। কিন্তু যখন সিটিটা হয়ে যাচ্ছে, লিডটা খুলে যাচ্ছে, স্টিমটা বেরোচ্ছে, তাই তো, ওয়াটারটা এটা ভেপার হয়ে স্টিম হয়ে বেরোচ্ছে, তারপরে কিন্তু আর ক্লোজ সিস্টেম থাকছে না, তখন মাসও ইন্টারাকশন হয়ে যাচ্ছে, তখন সেটা ওপেন সিস্টেম হয়ে যায়। হুম। তো এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস যেগুলো আমাদের অবজার্ভ করা উচিত রিয়েল লাইফে, বুঝলে? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা যাচ্ছে না, দাঁড়াও তো এক সেকেন্ড। তোমার দেখা যাচ্ছে না? সব হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হলো। স্যার। এবার দেখো তাহলে তোমাদেরকে এতক্ষণ যেগুলো বোঝালাম, কোথাও ওয়ার্ক ইন্টারাকশানটা এক্সাম্পল দিইনি, তাহলে সেমভাবে দি ওয়ার্ক ইন্টারাকশানের কথা বলো, সেম ওই এক্সাম্পলটা সিলিন্ডার পিস্টনে আসবে। সব রকমভাবে জেনে নাও, যেটুকুনি এখানে বুঝবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি ইজ ইম্পর্টেন্ট, তাহলেই নিউমেরিক্যালও করতে পারবে। নিউমেরিক্যালে এক একটা ওয়ার্ড যখন ব্রেকডাউন করবে, দেখবে আলাদাই লেভেলে ফিল হবে, তবেই মজা কোনো যে কোনো সাবজেক্ট পড়ে। সেমভাবে লাস্ট এই সিলিন্ডার পিস্টন এতবার আঁকতে বোরিং ব্যাপার লাগে, ঠিক আছে? সেম তোমরা এতক্ষণ ধরে করলে, নিজেরাই করলে, বলো এই সেম সিলিন্ডার পিস্টন আমি আঁকলাম, ঠিক আছে? সেম এখানে এয়ারটা ছিল, সেম এয়ারটা এখানে ছিল, সেমভাবে তুমি এখানে হিট দিচ্ছ, কিউ দিচ্ছ, আমি আর বাউন্ডারিটা আঁকছি না, এখানে আর পিস্টন আছে সেমভাবে, অ্যান্ড হিট দেওয়ার ফলে কি হলো, এই পিস্টনটা আমি ধরে নিচ্ছি এখানে ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে এই কেসে কী কী ঘটছে, ঠিক আছে? এটা একটা সিলিন্ডার পিস্টন পুরো অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এখানেও 5 কেজি অফ এয়ার ধরে নেওয়া আছে, 5 কেজি, ঠিক আছে? তাহলে এখানে হিট দিচ্ছ, হিট ভেতরে যাচ্ছে, হিট ভেতরে যাচ্ছে, তবেই না ওটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে এয়ারটা, তাই না? রাইট, হিট ভেতরে যাচ্ছে, সেই প্রথম এক্সাম্পল যেটা পড়েছি সেটাই, কিন্তু হিট যাচ্ছে ভেতরে, তাই তো? দিয়ে আফটার এ পিরিয়ড অফ টাইম কী হলো, পিস্টনটা এখান থেকে এখানে উঠে গেল, ডিসপ্লেসমেন্ট হলো, ওপরে গেল, রাইট? তাহলে এই এক্সাম্পলটা দেখো, হিটও বাইরে থেকে ভেতরে যাচ্ছে, দ্যাট ইজ হিট ইন্টারাকশান হচ্ছে, কিউও ইন্টারাকশান হচ্ছে, কিউটাও ইন্টারাকশান হচ্ছে, হ্যাঁ কি না? আবার সিমিলারলি দেখো এইখানে কি, এইখান থেকে পিস্টনটা এখান থেকে কি হয়েছে, এইখানে মুভ করেছে, তাই তো? এইখানে মুভ করেছে, তাহলে এতটা ডিসপ্লেসমেন্টটা ঘটেছিল, যেরকম আগে তোমাদের পড়ালাম, নতুন কিছু নয়। তাহলে এখানে কি ওয়ার্ক ইন্টারাকশানও হচ্ছে, ঠিক আছে? হিট ইন্টারাকশানও হচ্ছে, ওয়ার্ক ইন্টারাকশান হচ্ছে, দুটোই হচ্ছে, হিটও হচ্ছে, ওয়ার্কও হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এরকম এটার দুটোই যেখানে হচ্ছে সেটার হচ্ছে এক্সাম্পল এইটা, ঠিক আছে ফাইন। এই 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 জায়গাগুলো কী হচ্ছিলো, এই জায়গাগুলো এগুলো শুধু হিট ইন্টারাকশান হচ্ছিল, তাই তো? ওয়ার্ক ইন্টারাকশান হচ্ছিল না, রাইট? কিন্তু আমাকে বলো, এই পিস্টনটা উপরে চলে যাওয়ার পরও এই 5 কেজি মাসটা এখানেই থাকবে না বেরিয়ে চলে যাবে? কি হবে? ও যেখানে এখানে ঘোরাঘুরি করছিল, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে, পিস্টন তো বাবা এখানেই আছে, পিস্টনটা কি বের করে নিয়েছি? ও সিস্টেমটা ও তো না ইনট্যাক্ট আছে, শুধু না না উপরে না। উপর দিকে ডিসপ্লেসমেন্ট করেছে, বুঝতে পারছো? এই ক্ল্যারিটিগুলো আসলেই পুরো একটা সাবজেক্ট এমনি ফিল করে পড়তে পারবে, কোনো কিছুর মুখস্থ করা দরকার পড়বে না, বুঝলে? তাহলে এই 5 কেজি মাসটা তো এখানে শুধু ভলিউমটা বেড়ে গেছে, শুধু দেখো ভলিউমটা বেড়ে গেছে, তাই না? এখানে ভলিউমটা কম ছিল, এখানে ভলিউমটা বেড়ে গেছে, বাকি তো 5 কেজি মাসটা তো এখানেই আছে, মাসের কোনো বাইরে যায়নি। তাহলে এখানে হিট ইন্টারাকশান হচ্ছে, ওয়ার্ক ইন্টারাকশান হচ্ছে, কিন্তু মাস ইন্টারাকশান হচ্ছে না, 5 কেজিটা যেখানেই ছিল ভেতরেই আছে। তাহলে সেই সবকটাই কিন্তু এক্সাম্পলস অফ কি, এক্সাম্পলস অফ ক্লোজড সিস্টেম। ওকে, আমরা কিন্তু সিলেবাসে ম্যাক্সিমাম যেখানে আমাদের অঙ্কের জায়গা, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু সবই আমরা ক্লোজ সিস্টেম নিয়েই পড়বো আমাদের সিলেবাসে। ওকে ফাইন, মাথায় রেখো কিন্তু, ওই জন্য এত ভালো করে বললাম জিনিসটা, এত মাথায় ঢুকে যায়, কখনো না বলো। অনেক এক্সাম্পলস আছে, আইসি ইঞ্জিনে, 4 স্ট্রোক আইসি ইঞ্জিনে কম্প্রেশন, পাওয়ার এক্সপেনশন, সেগুলো হচ্ছে এক্সাম্পলস অফ, সেগুলো এখন বললে তোমাদের মাথার উপর একটু চাপ হয়ে যাবে, লেট ইট বি। তারপর হচ্ছে ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমটা খুব সোজা, তোমরা এখনও বুঝে গেছো, ঠিক আছে? তাহলে ওপেন সিস্টেম কি হবে? ওপেন সিস্টেম সেই সিস্টেম যেখানে মাস অ্যান্ড, আমি ছোট্ট করে লেখাচ্ছি হ্যাঁ, যাতে এনার্জি ইন্টারাকশান দুটোই ঘটে, ঠিক আছে? ইন্টারাকশান বোথ টেক্স প্লেস, ঠিক আছে, দুটোই ঘটে। আগেরটাতে কি ছিল, শুধু এনার্জি ইন্টারাকশান ঘটছিল, এখানে কি, এখানে এখানে মাসেরও মানে কি আদান প্রদান হবে, তাই তো? সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংয়ের মধ্যে মাসও বাইরে যাবে, রাইট?
তো সব থেকে পপুলার এক্সাম্পলস কি, যে ডিভাইসেসগুলো মেকানিক্যাল ইকুইপমেন্টগুলো যেগুলো আমাদের আছে সিলেবাসে বা তোমরা থ্রু আউট দি মেকানিক্যাল জার্নি তোমরা পড়বে 2 ইয়ার্সে, ঠিক আছে, সেই এক্সাম্পলসগুলো আমরা লিখবো, ঠিক আছে, যেগুলো তোমরা বাড়িতেও আছে অনেকজন। ফার্স্টের এক্সাম্পল হচ্ছে পাম্প, লেখো পাম্প, কম্প্রেসার। পাম্প আছে বাড়িতে জল তোলার জন্য, অনেকজন ইউজ করছে, অনেক কাজেই ইউজ করা হয়, ঠিক আছে, তোমার অনেকজনের বাড়িতে পাম্প আছে, উপরে জল তোলার জন্য করছো। কম্প্রেসার, ঠিক আছে, কম্প্রেসার সব জায়গাতেই আছে, তোমরা জানো, তোমার বাড়ির ফ্রিজেও আছে, এসিতেও আছে। টারবাইন, ঠিক আছে, তারপর হচ্ছে কন্ডেন্সার। টারবাইন হচ্ছে পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করি, ম্যাক্সিমাম সব জায়গাতেই ইউজ করি, পাওয়ার প্ল্যান্টটার আমাদের 4th সেমিস্টারে পড়বো ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে বোথ মাস অ্যান্ড এনার্জি ইন্টারাকশন টেক্স প্লেস করছে। কীরকম, এটা সিম্পল, এটা নিজেও বুঝতে পারছো। একটা এখানে পাম্প ধরো আছে, ঠিক আছে, তো পাম্পটা কি করছে, জলটাকে, বলো তো পাম্পের কাজ কি, এটা তো বেসিক একটা জিনিস, সবাই জানো পাম্পের কাজ কি, বেসিক কাজ কি করে পাম্প, এই যে তোমাদের, বা হাই প্রেসারের মাধ্যমে জলকে, হ্যাঁ কি করে জলকে, জল তোলা বা জল তুলছি তাই তো, ওপরে পাঠায় হাই প্রেসার। হ্যাঁ নিচ থেকে উপরে জল তুলছি, দোতলায় ধরো জল তুলছি তাই না, সেকেন্ড ফ্লোরে জল তুলছি, নিচে পাম্পটা লাগানো তাই তো। তাহলে কি পাম্পে কি আমাদের এখানে ধরো এটা হচ্ছে ইনলেট, ঠিক আছে, এটা হচ্ছে আউটলেট তাই তো, এখান থেকেই জলটা ঢুকছে। তা জলটা ঢোকা মানে কি, মাস ঢুকছে, তো ওয়াটারটা যেটা ঢুকছে ওটাই তো মাস, জল তাই না, রাইট। তাহলে এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, বেসিক্যালি কি করছে, এটা লো প্রেসার থেকে, লো প্রেসার অফ ওয়াটার থেকে এটা হাই প্রেসার ক্রিয়েট করে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিচ্ছে, তাই না, যে বললো আর কি একদম ঠিক বলেছে। তাহলে লো প্রেসার থেকে হাই প্রেসারে চেঞ্জ করছে তাই তো। তার মানে এই লো প্রেসার থেকে হাই প্রেসারে চেঞ্জ করা, এগুলো কি, এগুলো সব হচ্ছে এনার্জি ইন্টারাকশান, ঠিক আছে, সবটাই হচ্ছে কি এনার্জি, যা এখানে ছিল, ঠিক আছে, ওয়াটারের সেম স্টেটে কিন্তু থাকবে না যখন তুমি হাই প্রেসারে যখন ওকে ফোর্সফুলি যখন উপরে পাঠাবে, ঠিক আছে, এনার্জিও চেঞ্জ হবে। আর সিমিলারলি কি, যে জলটা পাম্পের মধ্যে ঢুকছে, এগুলো দেখ তোমাদের এগুলো কিন্তু নেই ডেপথ, এগুলো আর এক্সাম্পল জাস্ট আর হালকা বলার জন্য, ঠিক আছে। এই যে জলটা ঢুকছে, তা জলটা তো বেরিয়ে ওপরেও যাচ্ছে, পাম্পটা কি, পাম্পটা হচ্ছে তুমি এখানে কারেন্টে গুঁজছো, ইলেকট্রিক এনার্জি দিচ্ছ, ওর মধ্যে কি আছে, মোটর আছে তাই তো, রাইট, ও ঘুরছে, ও স্যাপটাকে ঘোরাচ্ছে, দিয়ে কী করছে, জলটাকে এখান থেকে লো প্রেসার থেকে হাই প্রেসারে তুলে দিচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমাকে বলো, এইদিকে যে মাছটা জলটা এটা ঢুকছিল, ও কি পাম্পের মধ্যে রয়ে যাবে না পাম্পের এইদিকে বেরিয়েও যাবে পাইপ দিয়ে, কি হবে, সিম্পলভাবে বলো কি হবে, জলটা কি থাকবে না জলটা বেরিয়ে যাবে, কি হবে বলো, ওই পাম্পের মেশিনের মধ্যে কি জল বেরিয়ে যাবে, ও তো একদিক থেকে একদিকে তো পাঠাচ্ছে তাই তো, ও তো একটা ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করছে তাই না, যে লো প্রেসার থেকে জলটাকে আমি হাই প্রেসারে কনভার্ট করব, তার মানে এনার্জি চেঞ্জ ঘটাচ্ছে তাই না, রাইট। আর মাছটাকেও কি, যেমন ঢুকছে মাছটাও সেরকম এদিক থেকে বেরিয়ে যাচ্ছে তাই না। এইগুলো সব কটা কেসেই কিন্তু এরকমই হয়, ঠিক আছে, কেউ কোনোটা কেসে কিন্তু মাছ কিন্তু থাকে না, ঠিক আছে। আমাদের এগুলো এক্সাম্পলস হিসাবে জাস্ট আমাদের আছে, বাকি এগুলো আমরা পরে ডিসকাশন করবো 4th সেমিস্টারে। টারবাইনের কেসেও তাই, ঠিক আছে, কম্প্রেসারের কেসেও তাই, কন্ডেন্সারের কেসেও তাই, ঠিক আছে। তো মনে রাখবে ওপেন সিস্টেমের এক্সাম্পলস কি, আর যেখানে কি মাসেরও ইন্টারাকশান ঘটে, মানে সিম্পলভাবে মাস একদিক থেকে ঢুকছে, মাস একদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সিমিলারলি আমাকে বলো, তাহলে চায়ের যে কাপটা তুমি এবার সেমভাবে চায়ের কাপটাকে, এখানে চা আছে ধরে নাও, এই চাটাকে যদি রোদের মধ্যে অনেকক্ষণ যদি রেখে দাও, সেম পরিমাণ কি থাকবে, ভেবে আমাকে উত্তর দেবে, সেম পরিমাণ কি থাকবে, তাহলে এটা ওপেন সিস্টেম সেই কেসে হবে না ক্লোজ সিস্টেম হবে। আর সেম চায়ের কাপটাকে যদি আমি এখানে ওপরে যদি ভালো করে যদি একটা প্লেট দিয়ে পুরো যদি ভালো করে ঢাকা দিয়ে দিই, তাহলে কি হবে, বুঝলে, তাহলেই তো এটা ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেমের কনসেপ্ট। এবার ছোটো বড়ো জিনিস থেকে ভাববে তাই না, মাছ যদি যদি বেরিয়ে চলে যায়, ঠিক আছে, কোনোভাবে সেটা যাই হোক না কেন, মাছ যদি বেরিয়ে যায় সেই কেসে কিন্তু কী হয়ে যাবে, তখনই কিন্তু এই ওপেন সিস্টেমের কথা ভাববে, আর অবশ্যই এনার্জিরও চেঞ্জ ঘটবে, ঠিক আছে, ফাইন, সিম্পল অ্যাজ দ্যাট। এই এক্সাম্পলসগুলো কিন্তু আসতে পারে এক্সামে। আমাদের এই ওপেন সিস্টেমের উপর একটা অঙ্কের টাইপও আছে ইম্পর্টেন্ট, যেটা খুব টাফ আর কি, আগের বার হ্যাঁ এসেছিলো, ঠিক আছে, ফাইন। তো এটা কিন্তু মাথায় রাখবে, ওকে ফাইন, সিম্পল। আর এক লাস্ট হচ্ছে টাইপ অফ সিস্টেম কি, একটা গেল ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম কি দুটো ইন্টারাকশন হয়, আর থার্ড ওয়ান ইজ আইসোলেটেড সিস্টেম। এটা সব থেকে সোজা, এটা এমন একটা সিস্টেম যেখানে
কিছু ইন্টারাকশান ঘটবে না, ঠিক আছে। নাইদার মাস নর এনার্জি ইন্টারাকশান টেক্স প্লেস। আশা করছি ইংলিশটা বুঝেছো, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। নাইদার নর, তাই তো, এটা একটা ইম্পর্টেন্ট আমরা ইউজ করি সব জায়গাতেই, মানে নাইদার মাস নাইদার নর এনার্জি, মানে তোমরা এটা এভাবে লিখতে যে আইসোলেটেড সিস্টেম ইজ আ সিস্টেম ইন হুইচ নাইদার মাস ইন্টারাকশান নর এনার্জি ইন্টারাকশান টেক্স প্লেস, তাই তো, সিম্পল অ্যাজ দ্যাট, কোনোটাই ঘটবে না, ঠিক আছে। তো দেখো পারফেক্ট আইসোলেটেড সিস্টেম বলে বাস্তবে সেরকম কিছু এক্সিস্ট করে না, বাট হ্যাঁ কিছুক্ষণের জন্য সেটা ঘটে, ঠিক আছে। তো সেটার এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল হচ্ছে থার্মোফ্লাস্ক। বলো থার্মোফ্লাস্কটা কি, নাম নিশ্চয়ই জানো। কখন ইউজ করি থার্মোফ্লাস্কটা আমরা, গরমকালে না শীতকালে? গরম, শীতকালে। তো এইটা হচ্ছে একটা, ধরে নাও সেম একটা থার্মোফ্লাক্স এঁকেছি, ঠিক আছে। সবার বাড়িতেই আছে থার্মোফ্লাক্স, সবারই কিছু না কিছু কখনো কখনো ইউজ করেছো, তাই না। তাহলে যখনই আমরা আইসোলেটেড সিস্টেম বলবো, তার মানে কি, এমন একটা সিস্টেম যার কোনো এনার্জি ইন্টারাকশান ঘটবে না, বাইরে থেকে ভেতরে কি এনার্জি ইন্টারাকশান ঘটবে না, তাই না। তার মানে আমি যদি এখানে যদি হিট যদি সাপ্লাইও করি, তাহলে আমাকে সিম্পলভাবে বলো যে এটা যদি একটা আইসোলেটেড সিস্টেম হয়, এই হিটটা কি ভেতরে যাবে কি যাবে না? হিটটা কি ভেতরে যাবে কি যাবে না? হিটটা ভেতরে যাবে না, ঠিক যাবে আছে? না। যাবে না, এই জন্য আমরা যাবে না। কি এই কেসে কি আমরা কি ইনসুলেশন করা থাকে, এটা হচ্ছে এর সিম্বল আর কি, এভাবে দেখানো হয় ইনসুলেশন, ঠিক আছে, ইনসুলেট করা হয়, ঠিক আছে। এই যেহেতু আইসোলেটেড সিস্টেম এনার্জি ইন্টারাকশন হবে না, এই কারণে এইভাবে দেখালাম। এটা কি লাল করে যেটা আঁকলাম, এটা হচ্ছে ইনসুলেশন, ঠিক আছে, ইনসুলেটেড করা। ইনসুলেশন কেন করা হয়, কারণ বাইরে এই হিটের যাতে ইন্টারাকশনটা না হয়, বাইরের থেকে হিট যাতে ভেতরে না যায়, ভেতর থেকে বাইরে না যায়। হিটটা যাতে ট্রান্সফার না হয়। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, তাই তো। তাহলে এই জন্যই তো আমরা থার্মোফ্লাক্সে যখন আমরা নিয়ে যাই গরম জল, বা ঠান্ডা হয়ে যায় না কেন, হবে, এটা দেখো, এটা কি প্র্যাকটিক্যালি কি কখনোই ঠান্ডা হবে না? হবে তো, কিছু ঘন্টা পর হবে। যার যত ভালো ইনসুলেশন, এটাই তো, যার যত বেশি দাম তার তত বেশি ইনসুলেশন, হ্যাঁ কি না? কিন্তু একটা টাইম পরে তো হবে, সেটা 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, হবে তো। তাহলে বাস্তবে আইসোলেটেড বলতে অ্যাজ সাচ কিছু হয় না, মানে প্র্যাকটিক্যালি পুরোটাই, কিন্তু হ্যাঁ এর কনসেপ্টটা কিছুর জন্য কিছু, মানে কিছুটার জন্য ভ্যালিড, ঠিক আছে। থার্মোফ্লাক্স তাহলে এক্সাম্পল, ওকে ফাইন। আর মাস জল ভেতরে কি যেটা নিয়ে যাচ্ছি, জল নিয়ে যাচ্ছি, গরম জল যদি নিয়ে যায়, সেটা কি উবে যাচ্ছে গরম জলটা, না ভেতরেই থাকছে? ভেতরে থাকছে। তা মাসেরও ইন্টারাকশান হচ্ছে না, আর এনার্জি হিটের বোঝালাম, এখানে কোনো ওয়ার্ক ডানের ব্যাপারই নেই, তাই না। এনার্জির মধ্যে কি এখানে পার্টিকুলারলি হিট ইন্টারাকশান, তাই তো, হিটেরও কোনো ইন্টারাকশান হচ্ছে না, দ্যাট কামস ফর এনার্জি, রাইট। তাহলে দিস অ্যান আইসোলেটেড সিস্টেম। অনেক সময় আমরা ইউনিভার্সকেও বলি, ঠিক আছে, ইউনিভার্সকেও বলি, এতে আসে তোমাদের একটা অবজেক্টিভে আসে, এই জন্য লিখিয়ে দিলাম, ঠিক আছে। এটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এক্সামের সেমিস্টারের জন্য ইউনিভার্সকে আমরা পুরো মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আইসোলেটেড সিস্টেম বলি, ঠিক আছে, ফাইন। তো এই হচ্ছে, দেখো তাহলে আমরা এতক্ষণ কী করলাম, টাইপস অফ সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এক্সামের জন্য পুরো সিস্টেমটা শেষ। এবার আসছি আমরা কি প্রপার্টির ওপরে, ঠিক আছে, ফাইন। তোমাদের কোনো তাড়া নেই তো, চাপ নেই তো? হ্যাঁ, দেখো আমাদের জেনারেলি কিন্তু মানে এক একটা ক্লাসে তোমরা যদি অ্যাপে ডিউরেশন দেখো, অনেক বেশি ডিউরেশন, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট, অন্যগুলো অনেক বেশিও থাকে, নাহলে সিলেবাস শেষ হয় না। তো তাই না, তোমাদের কতটা নেওয়ার আছে, ঠিক আছে। তো আমি এখন কন্টিনিউ করছি, অসুবিধা নেই তো? আমি জানি না কটা কী হয়েছে, ঠিক আছে। তো এরপরে কি আসছে, প্রপার্টি আসছে, প্রপার্টি, ঠিক আছে। যেরকম সিস্টেম এতক্ষণ আমরা পড়লাম, এরপর আমরা কি পড়বো, প্রপার্টি, ওকে। তাহলে লেখো প্রপার্টিকে কি কাকে বলি, ঠিক আছে। ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ সিস্টেম, it is a characteristic of a system to which, এইভাবে লেখা আছে যাতে মনে থাকে, to which a number can be assigned, to which a number can be assigned, মানে যাকে আমরা কোনো একটা নাম্বার দিতে পারি, ঠিক আছে, at any
at any given instant of time। ঠিক আছে, তাহলে কি বললাম লিখে নাও। প্রপার্টি কাকে বলবো? ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এ সিস্টেম টু উইচ, যাকে আমরা কোনো একটা নাম্বার অ্যাসাইন করতে পারবো অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম, মানে যে কোনো সময়, যে কোনো সময়, এটারই ইংলিশ হচ্ছে অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। তুমি যে কোনো সময় যদি কোনো একটা প্রপার্টিকে যদি কোনো একটা নাম্বার দিতে পারো, মানে ওকে বোঝানোর জন্য, আমি সব আসছি, ঠিক আছে, বুঝে যাবে কোনো রকম জলের মতন, তাকেই বলবো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, এবার দেখো তো এই প্রপার্টি ওয়ার্ডটা আমরা কোথায় লিখেছিলাম? প্রথম আজকে ক্লাসের স্টার্টিংয়ে আমরা লিখেছিলাম, এখানে দেখো তো ডেফিনেশনে, দেখো থার্মোডাইনামিক্স ডিলস উইথ এনার্জি ইন্টারাকশন অ্যান্ড ইটস এফেক্ট অন প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। তাহলে সিস্টেমে এই প্রপার্টিজে কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমরা চর্চা করবো, তাই তো? তাহলে সেই প্রপার্টিটা হচ্ছে এই প্রপার্টিটা, বুঝতে পারবে? তাহলে কোনো একটা ওয়ার্ড কিন্তু এমনি লেখা নয়, সব কিছু পেছনে একটা রিজন আছে। ঠিক আছে, ফাইন। এবার তুমি আমাকে বলো সেমভাবে, সেম একটা সিলিন্ডার পিস্টন আছে, এখানে এয়ার আছে, এয়ার আছে, ঠিক আছে। এইবার যদি আমি তোমাকে বলি, আচ্ছা ধরো তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ল্যাবে দাঁড়িয়ে আছো, তোমাকে এখানে একটা সিলিন্ডার পিস্টনের অ্যারেঞ্জমেন্ট আছে, তোমাকে যদি বলি আচ্ছা 12টার সময়, মানে এই পয়েন্ট অফ টাইমে, ঠিক আছে, যে কোনো পয়েন্ট অফ 12টা হোক, একটা হোক, হোয়াট এভার হোক, তোমাকে যদি বলি আচ্ছা এই সময় আমাকে বলো তো এই সিস্টেমে, এয়ারটা সিস্টেম, এই সিস্টেমের টেম্পারেচার কি? টেম্পারেচার টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তো টেম্পারেচার কি? তুমি টেম্পারেচারটা বোঝানোর জন্য আমাকে কি দিয়ে বোঝাবে ওকে? মানে টেম্পারেচারটা আমরা কী হিসাবে মাপি বলো তো? এরকমই তো বলি 20°C, 25°C, 40°C, হ্যাঁ কি না? উত্তর দাও। টেম্পারেচারটা আমরা বলি কীভাবে? এইভাবেই তো, সংখ্যার দ্বারা। সংখ্যা মানে কি নাম্বার নয়? যদি আমি এই পয়েন্ট অফ টাইমে বলি এই সিস্টেমের মধ্যে টেম্পারেচার কত, ঠিক আছে, বা যদি বলি এখন বাইরের আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কত, তুমি আমাকে কী বলবে? তুমি বলবে এখন হচ্ছে 40°C। তাহলে এই 40টা নাম্বার নয় কি নয়? না, বলো আমাকে, ইট ইজ আ নাম্বার অর নট? বলো, এটা নাম্বার কি নাম্বার না? এইটুকু আমাকে শুধু উত্তর দাও। নাম্বার, ঠিক আছে। সিমিলারলি যদি প্রেশার বলি, প্রেশারের মানটা কী করে বোঝাবে? নাম্বার ছাড়া বোঝাতে পারবে? প্রেশার, প্রেশারের ইউনিট কি? তোমরা কি ইউনিটে পড়েছো ফার্স্ট ইয়ার? আমাকে বলো প্রেশারের ইউনিট কী দিয়ে পড়েছো? প্রেশার পড়েছো তো? পাস্কাল। পাস্কাল পড়েছো, ঠিক আছে, পাস্কাল পড়েছো। আমরা এখানে বার ইউজ করবো অনেক, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কি শুধু বলি পাস্কেল বলি, না একটা ভ্যালু বলি? কি বলি বলো? ভ্যালু বলি তো, হ্যাঁ, রাইট। তো ধরো 1 বার, বার ইজ অলসো ইউনিট অফ প্রেশার। তাহলে এইটা কি নাম্বার দিয়ে বোঝাচ্ছি কি বোঝাচ্ছি না? নাম্বার দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এইগুলোকে আমরা বলছি হচ্ছে প্রপার্টি। কোনগুলোকে? যেগুলোকে নাম্বার দিয়ে বোঝাই আমরা। এই যে অ্যাট হুইচ আর নাম্বার ক্যান বি অ্যাসাইন্ড অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। যে কোনো মুহূর্তে তোমাকে আমি জিজ্ঞেস করি টেম্পারেচার কত, প্রেশার কত, ভলিউম করো, তুমি আমাকে কী বলবে? নাম্বারের রেসপেক্টে বলবে। যদি তোমাকে ভলিউম জিজ্ঞেস করি তুমি কী বলবে? 5 মিটার কি বলবে, তাই না? কিন্তু আমি তোমাকে যদি জিজ্ঞেস করি বাবা এই যে এয়ারটা এখানে যেটা আছে, ঠিক আছে, এয়ারটা সিস্টেম, এয়ার হোক যা হোক, সিস্টেম হোক, এর কালার কি? কালার কি, ঠিক আছে, এর স্মেল কি? আমাকে বলো তো, এইগুলো কি আমরা নাম্বার দিয়ে বোঝাই? কালার, স্মেল, কালার, না স্মেল। স্যার। তাহলে এইগুলোকে কি প্রপার্টি বলবো কি বলবো না? আমাকে বলো, এগুলোকে প্রপার্টি না, বলবো বলবো কি বলবো না? বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে যে কোনো জিনিস যেটা কোনো একটা সিস্টেমের সেই সিচুয়েশানে, ঠিক আছে, কিছু একটা প্যারামিটারের ভ্যালু বোঝাচ্ছে, প্যারামিটারটা টেম্পারেচার, প্রেশার হোক, এগুলোকে আমরা কি নাম্বারে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, তাই না? নাম্বারের জারিয়া দিয়ে আমরা বলছি যে এটা 40°C, এটা তো ইউনিট, দিস ইজ ইউনিট, বাট মানটা কি? মানটা তো নাম্বার, মানটা নাম্বার, বুঝতে পারছো? এগুলো ইউনিক ডেফিনেশন আমার বানানো, ঠিক আছে, যেটা মানে অন্য লেভেলে বানানো, হায়ার স্টাডিজে যাবে তো অনেক ফরেন রাইটার পড়লেও তোমরা এগুলো জিনিসগুলো পাবে। এগুলো কোনো বুকে পাবে না, বুকিস ল্যাঙ্গুয়েজ পাবে না। আমি তোমাদের এখন পিডিএফ দেখে দিয়ে দিলে হতো, তুমিও বোর হয়েতে, আমরাও হইতাম। তো ওইভাবে কোনো লাভ নেই। জিনিসগুলো একদম মনে গল্পের মতো সাজিয়ে নাও, যাতে ইন্টারভিউ অবধি দুটোই আর মনে রাখতে পারো অ্যাটলিস্ট, ঠিক আছে। কিচ্ছু মুখস্থ ইঞ্জিনিয়ারিংয়ে যদি করতে চাও, যারা পাস করা স্টুডেন্ট হয় তারাই মুখস্থ করবে, পাস করেও কিছু লাভ নেই, সেটা সার্টিফিকেটই হবে, বারবার বলছি।
পিডিএফ দেখেও কিছু হবে না, নিজের মতন ফিল করে যে সাবজেক্ট পড়ো, 60/60 কনফিডেন্স নিয়ে এক্সামে যাবে, তাহলেই এটা সার্থক। বা যাই হোক, যার যেটা এম আর কি, কেউ 40 পেয়েও খুশি আর কি। এই এক্সামের আগের দিনই কটা সাজেশন পেলে এদিক থেকে হোক, ঠিক আছে, কটা কোশ্চেন পেলো, কটা পিওকি পেলো, ওইভাবে করলে আগেরবার থার্ড সেমিস্টারে কি থার্মালে কোশ্চেন করেছিল জিজ্ঞেস করে দাদাদেরকে, আর সমে সব কিছু লিখতে পেরেছিল কিনা আদেও, ঠিক আছে, নয় কাউন্সিল একটুখানি দয়া করলো বলে অনেকজনকে আগেবার পাস করিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখলে নিজেই বুঝে যাবে যে কেন বলছি কথাগুলো, আমার কথা তো বাদই দাও, ঠিক আছে। তো ভালোবেসে পড়ো, খুব ভালো লাগবে, ঠিক আছে। আর যত ভালো নাম্বার তুলতে পারবে, নাম্বারটা অন্য জায়গাতেও কাজে লাগে, ক্যাম্পাসিং ছাড়াও কী কী জায়গায় কাজে লাগবে সেগুলো পরে বলবো, ঠিক আছে। তো হলো, ঠিক আছে, এগুলো এরকম অনেক অসংখ্য আছে প্রপার্টি, যেগুলো টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এছাড়াও অনেক কিছু আছে, ঠিক আছে। আমাদের এই 3টে প্যারামিটার নিয়ে মেনলি কাজ, ঠিক আছে, ফাইন, আপাতত আর কি, ঠিক আছে। এইবার তাহলে টাইপসে আসি, ঠিক আছে, ফাইন। তাহলে টাইপস অফ সিস্টেম কী কী হয়, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, টাইপস অফ সিস্টেম, এই সিস্টেম বলছি, সরি, টাইপস অফ প্রপার্টি, ঠিক আছে। ফার্স্টেরটা হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, EXTENSIVE, extensive property, extensive property, ওকে। তো ছোট্ট করে লেখো, it is the property which depends on the extent ব্র্যাকেট হলো সাইজ অফ দি সিস্টেম। একটা গ্যাপ দিয়েছি, কেন দিয়েছি এটা পরে বলছি, গ্যাপটা এখানেও বসাবো একটা জিনিস। ইট ইজ দি প্রপার্টি হুইচ ডিপেন্ডস অন দি এক্সটেন্ট সাইজ অফ দি সিস্টেম, ওকে। সেম সেকেন্ড হচ্ছে, দুটোই একসাথে বলে দেবো, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, INTENSIV, ইন্টেন্সিভ প্রপার্টি। একটা হচ্ছে এক্সটেন্সিভ, একটা হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে এটা উল্টো হবে, হুইচ ডাজ নট ডিপেন্ড on the extent size of the system। সব বলছি এখানে, অনেক এক্সাম্পলসও পড়বো, সব অবজেক্টিভ একসাথে রেডি হয়ে যাবে। আমাদের পড়ানোর সিস্টেমই এরকম যে তোমার অবজেক্টিভের জন্য আলাদা কিছু ভাবতে হবে না, তুমি পড়ার সাথে সাথে তোমার অবজেক্টিভ উইথ এক্সপ্লেনেশন রেডি হয়ে যাবে। এখন তোমাদের এক্সপ্লেনেশনে 10 মার্কসটা ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, তাই না। অর্ধেক ছেলেতে এক্সপ্লেনেশন কী দিতে হয় সেটাই তোমরা অনেকজনই জানো না, ফার্স্ট ইয়ার অনেক সাবজেক্টের ক্ষেত্রেও মানে এটা রিয়েলিটি, ঠিক আছে, তোমরা নিজেরাও জানো। তো এমনভাবে পড়বে যাতে অবজেক্টিভ এক্সপ্লেনেশন একসাথেই তৈরি হয়, এটা আলাদা করে করার নয়, মাথায় রেখো, ঠিক আছে। তাহলে দেখো, এইবার এখানে দেখো, মাথায় রেখো যে তোমাদের কলেজের টিচাররা, ঠিক আছে, বা অন্য জায়গায় এখানে পড়াবে, এখানে মাস লেখাবে, কথাটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। আমি এখানে এক্সটেন্ট যেটা লিখেছি, এক্সটেন্ট সাইজ আমার লেখানো, সেটা এখানে কলেজের টিচাররা মাস লেখাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, ঠিক আছে, এখানে মাস লেখাবে, ঠিক আছে। এটা একটুখানি মডার্ন অ্যাপ্রোচ, এক্সটেন্ট যেটা লিখেছি সাইজ, তো ইন্টারনালে কেসে মাস লিখো, ঠিক আছে, এক্সামে কিন্তু বোঝার জন্য এক্সটেন্টটা ইউজ করবে, কেন কত সুবিধা দেখো, আমি এখানে বলবো। মাস বলে কিছুই বুঝতে পারবে না কলেজে, কী বলছে, আলাদা হয়ে যাচ্ছে মনে রাখতে পারবে না, আমি এক্সটেন্ট দিয়ে দেখো বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। ধরো একটা গ্যাস আছে, গ্যাস, সেটাকে এয়ারও ধরতে হবে, ডাজন্ট ম্যাটার। এবার আমি এখানে প্রপার্টিগুলো লিখছি, প্রপার্টির মধ্যে কী কী পড়ে তাহলে, মোস্ট কমন একটা হচ্ছে মাস, এম দিয়ে এটা রিপ্রেজেন্ট করি, ভলিউম ভি, তাই তো, টেম্পারেচার টি, প্রেসার পি, কে অনেক কিছু হতে পারে, থার্মাল কন্ডাক্টিভিটি এক্সাম্পলসে আসে অবজেক্টিভে, বুঝলে। কে হচ্ছে কি থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ফিজিক্সে পড়েছো। মিউ, ঠিক আছে, মিউ ইজ হোয়াট, মিউ ইজ ভিসকোসিটি, ঠিক আছে, যেটা তোমরা 5th সেমিস্টারে পড়বে। কিছু জিনিস এখানে এক্সামের মুখস্থ রাখতে হবে গাইস, কিছু করার নেই, এগুলো এই সাবজেক্টের সাথে রিলেটেড নয়, ওকে। আমি এখানে লিখে দিচ্ছি কেটা কি, কেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি,
ওকে, এইগুলো এক্সাম্পল যেহেতু আসে এই কারণে লেখাচ্ছি, নাহলে আর কেন লেখাবো। ঠিক আছে, মিউটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি বলতে কি বলো তো, ভিসকোসিটি সিম্পল, যেমন তারা ফ্রিকশান পড়েছো, ঠিক আছে, ফ্রিকশান। সিমিলারলি লিকুইডকে কে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, দ্যাট ইজ ভিসকোসিটি মিউ। ঠিক আছে, লিকুইডের জন্য রেজিস্ট্যান্স যে ক্রিয়েট করে, কারণ এটা ফ্লুইডে আমরা পড়বো। তো এবার দেখো, এই হচ্ছে গেলে হচ্ছে প্রপার্টি ধরে না গ্যাসের, মানে যে কোনো একটা সময় তুমি এই গ্যাসটাকে দেখছো যে এর মাস এত আছে, ভলিউম এটা আছে, টেম্পারেচার এটা, প্রেশার এটা। এইবার আমি তোমাকে বলছি এটা ঘর, এটা একটা ঘর ভাবো, ঠিক আছে, কি বললাম, এটা একটা ঘর, ঠিক আছে, এটা ঘর ইমাজিন করো। এইবার আমি বললাম, একটু বড় করে আঁকছি কারণ লেখাগুলো না ধরে। এইবার তোমাকে আমি যে বললাম এই যে ঘরটা আছে, তুমি এর অর্ধেক মিডল থেকে একটা পুরো মানে পিলার তৈরি, মানে সিমেন্টের হোক যা হোক, ঠিক আছে, তুলে দাও, ঠিক আছে, পিলার একটা তুলে দাও মিডল থেকে, মানে ঘরটাকে অর্ধেক করে দিতে বলছি, বুঝতে পারলে কি বললাম, কি বললাম, ঘরটাকে অর্ধেক, এরকম বলেছি না, এক্সটেন্ড সাইজ, সাইজের কথা, সাইজের রেসপেক্টে ভাবো, কি বললাম, আবার বলছি ঘরটাকে এখান থেকে, আমি ঘরটাকে ধরে নাও, তোমার এখন যে ঘরটা আছে, তুমি এখন যে ঘরটাতে আছে সেটাকে অর্ধেক করে দিচ্ছ, অর্ধেক করে করবে, মিডল থেকে একটা দেওয়াল তৈরি তুলে দিলে, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলো, মিডল থেকে যদি ঘরের এখান থেকে যদি তুমি দেওয়াল যদি তুলে দাও, মিডল থেকে ঘরের যদি দেওয়াল যদি তুলে দাও, তাহলে কে কে অর্ধেক হয়ে যাবে, এই যে কটা লিখেছি এগুলো তোমরা বলতে পারবে না, ঠিক আছে, আমাকে সিম্পলভাবে বলো, মাসটা কি অর্ধেক হয়ে যাবে, ভলিউমটা কি অর্ধেক হয়ে যাবে, না হবে না, কি হবে, সেম তোমরা ওই একটা বোতল নিয়ে ভাবতে পারো, জলের বোতল নিয়ে আছো, জলের বোতলে মিডল থেকে একটা লেয়ার করে দিলে, ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে মাছটা অর্ধেক হবে কি হবে না। তাহলে কি মনে হয়, মাছটা কি দুভাগ হয়ে যাবে, মানে দুদিকে কি বিভক্ত হয়ে যাবে, না যা ছিল তাই থাকবে, দুটো পার্ট করার, এগুলো আলাদা হবে হ্যাঁ, কারণ দুটো ভাগ যখন হচ্ছে দুটো ভর আলাদা হবে। দুটো ভাগ যদি হয়, মাছটা কি আলাদা হয়ে যাবে কি হয়ে যাবে না, এখানে মানে এখানেও চলে যাবে এখানেও চলে যাবে, না যা ছিল এখানেও সেম মাছই থাকবে এখানেও সেম মাছই থাকবে, এটাই বলছি, ধরো 5 কেজি, না, কি হবে বলো, বলছিলে তো বলো কি হবে। সেটা তো মানে যখন পাঠ করা হচ্ছে তখন তো দুটো আলাদা ভাগ হয়ে যাচ্ছে, সেহেতু দুটো মাস আলাদা হয়ে যাওয়ার কথা। মাছ আলাদা হয়ে যাওয়ার কথা, তাই তো, রাইট। তাহলে হুম। প্র্যাকটিক্যালি ইমেজিন করে দেখো, যদি একটা বোতলকে তুমি অর্ধেক করে কিছু হবে, এটা ইমেজিন করো, ঠিক আছে, যে অর্ধেক করে দিচ্ছ মিডল থেকে, তাহলে একদিকে কি পুরো মাছটা থাকবে, মানে দুদিকে কি পুরো মাছ থাকবে, নাকি অর্ধেক, যেহেতু অর্ধেক থেকে আমি কাটছি সেই হিসাবে আমি যে বলছি একটা এক্সাম্পলের জন্য, তাহলে মাছটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে, তাই তো, ফাইন, রাইট, মাছটাও কি, আমি এখানে যেহেতু অর্ধেক থেকে করেছি ডিভাইড বাই 2 করেছি, সিম্পল অ্যাজ দ্যাট। সিমিলারলি ভলিউমটাও কী হবে, আয়তনটাও ডিভাইড বাই 2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কিন্তু আমাকে বলো, ঘরের দেওয়ালটা দিলে ঘরের এই পাশের টেম্পারেচার, ঘরের এই পাশের টেম্পারেচার চেঞ্জ হবে কি হবে না, দেখো একদম সিম্পলভাবে বুঝতে পারবে। ঘরের টেম্পারেচার, তুমি ঘরটাকে মিডল থেকে পাশের ঘরে, তোমার পাশের ঘরে যে আছে তার কি ঘরের টেম্পারেচার আলাদা হয়ে গেছে, বা টেম্পারেচার কি আলাদা না আছে, স্যার, না সেম আছে, সিম্পল এভাবে ভাবো, সেম থাকবে। সেম থাকবে, তাই তো, পাশের ঘরের টেম্পারেচার সেম, তাহলে টেম্পারেচারটা কিন্তু ডিভাইড হবে না। আচ্ছা, প্রেসারটা ডিভাইড হবে, প্রেসারটা ডিভাইড হবে, দু জায়গায় কি প্রেসার আলাদা হয়ে যাবে, প্রেসারটা আলাদা হবে না, ঠিক আছে, সেম এই যে লিখেছি কে, এই যে মিউ, ঠিক আছে, এগুলো এগুলো লিখেছি, এইগুলো কিন্তু ডিভাইড হবে না, ঠিক আছে। তাহলে কে কে যারা ডিভাইড হয়ে গেল, তাহলে কারা কিসের উপর ডিপেন্ড করছে, এক্সটেন্ড সাইজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে কারা ডিভাইড হলো, মাস, ভলিউম, এরা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এরা কি, এরা এক্সটেন্টের উপর ডিপেন্ড করছে, মানে একটা তোমার ঘর ছোট বড় হলে, ঠিক আছে, এক্সটেন্টটা সাইজটা যদি ছোট বড় করো তাহলে এরাও কিন্তু ভ্যারি করে যাচ্ছে, তাহলে যারা ভ্যারি করছে তারাই ডিপেন্ডেন্ট, তাহলে তাদেরকে আমরা কি বলবো, এক্সটেন্সিভ প্রপার্টি, বুঝলে কি বুঝলে না, ক্লিয়ার। এইটা যদি তোমাকে ক্লাসে যদি বলে মাসের রেসপেক্টে, তুমি তো আরই বুঝতে পারবে না, তাই না, মাসের রেসপেক্টে কী বলছে, মাস আলাদা, মাসের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মাস আলাদা হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। ওই জন্য আমি এটা তোমাদেরকে এক্সটেন্ট মানে সাইজ দিয়ে বোঝালাম, যে এই যদি দেওয়ালের এই দিকটা যদি ছোটো বড়ো করো, তাহলে যারা ইম্প্যাক্ট করবে তারা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার এক্সটেন্সিভ প্রপার্টি, আর যারা ডিপেন্ড করবে না, যেরকম টেম্পারেচার, প্রেশার, ঠিক আছে, এগুলো কি, এগুলো ডিপেন্ড করবে না, যে মেন ইম্পর্টেন্ট প্যারামিটার যেগুলো তোমরা পড়বে, এই জন্যই টেম্পারেচার, প্রেশার, মাস, ভলিউম এগুলো নিয়ে বেশি বলার, বাকিগুলো তোমাদের কাজে লাগবে না, এগুলো এমনি জাস্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে। যেগুলো ডিপেন্ড করবে না, ডাজ নট ডিপেন্ড, সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, বুঝলে কি বুঝলে না, এটুকুনি ক্লিয়ার সবার, এটুকুনি ক্লিয়ার, ঠিক আছে। যে মনে করে রাখবে আমার মানে শর্টকাট, এ দেখো, ই ফর এক্সটেন্সিভ, তো
ই ফর যদি এক্সটেন্সিভ হয়, ঠিক আছে, ই ফর এক্সটেন্ড, ঠিক আছে, ভাববে এক্সটেন্ড মানে হচ্ছে সাইজের উপর যে ডিপেন্ড করে সে এক্সটেন্সিভ। আর এক্সাম্পল লেখার সময় মাস লিখবে, কিন্তু মাস দিয়ে বুঝতে পারবে না, ঠিক আছে, মুখস্থ করতে হবে, দেখবে সবাই মুখস্থ করে। এই ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে এটা, ঠিক আছে। মেন জিনিসগুলো মানে মেন যেগুলো আছে প্যারামিটার সেগুলো তুমি বুঝলেই হলো, মাস, ভলিউম, প্রেসার, টেম্পারেচার, ঠিক আছে। এক্সাম্পলস আমি তোমাকে অনেক কিছু লেখাবো এখন, ঠিক আছে, কিন্তু এই যেগুলো মেন যেগুলো তোমার দরকার সেগুলো তোমার কনসেপ্টুয়াল ক্রাইটেরিয়া রাখলেই এক হবে, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। তাহলে এবার আমাদের অনেক কটা এক্সাম্পলস আসে, ঠিক আছে, তাহলে আমি সব কটা এক্সাম্পলস আমাদেরকে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর বাইরে কিছু নেই অবজেক্টিভ। তাহলে লেখো, একদিকে লেখো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি যারা মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কিন্তু বোঝার জন্য আমরা কী নিয়ে রিপ্রেজেন্ট করবো, আর বারবার বলছি সাইজ দিয়ে, এক্সটেন্ড দিয়ে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আমি সব এক্সাম্পলস লিখে দিচ্ছি, অনেক টার্মগুলো তোমরা পরে জানবে এই সাবজেক্ট যত এগোবে, ঠিক আছে, কিন্তু যেহেতু এখান থেকে অবজেক্টিভ আসে বারবার বলছি, সেই কারণে আমাকে সবকটা লিখে দিতে হবে, কারণ আধা খাপ ছাড়া তো করেই লাভ নেই। ফার্স্ট এরটা হচ্ছে মাস, ঠিক আছে, পরেরটা হচ্ছে ভলিউম, পরেরটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, পরেরটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পি ফর পোটেনশিয়াল এনার্জি, এগুলো জানোই, বেসিক জিনিস ফার্স্ট ইয়ারে ছিল, এনার্জি কনজারভেশন, এটা ই ফর এনার্জি, ঠিক আছে। তারপরে লেখো ইউ, ইউ ফর হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি মানে সিস্টেমে নিজস্ব যে এনার্জি প্রসেস করছে, এটা পরে পড়বো আমরা। সেম এইচ বলে একটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে এনথ্যালপি, ঠিক আছে, এগুলো একটা নিয়ে মুখস্থ মতন রাখতে হবে আপাতত, ঠিক আছে, এগুলো পরে আসবে আমাদের। তারপরে হচ্ছে আর একটা এক্সাম্পল লেখা হচ্ছে এস, এনট্রপি, এনট্রপি, এগুলো হচ্ছে মেন এক্সাম্পলস যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে। মাস, ভলিউম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ইন্টারনাল, সব এনার্জিগুলো এক সাইডে, ঠিক আছে, ভাববে, ওকে, এনথ্যালপি, এনট্রপি, ক্লিয়ার। আর এইদিকে কী কী হচ্ছে, মেন হচ্ছে এটা হচ্ছে প্রেসার, পি ফর হচ্ছে প্রেসার, টি ফর হচ্ছে টেম্পারেচার, কে ফর হচ্ছে লিখেছি থার্মাল কন্ডাক্টিভিটি, ওকে, মিউ ফর হচ্ছে ভিসকোসিটি, সি হচ্ছে লেখো ভেলোসিটি, তারপরে আর কি হতে পারে সিপি, সিবি, ঠিক আছে, এগুলো পরে পড়বে অঙ্কতে, ফিফথ সেমিস্টার অবধি কাজে লাগবে। স্পেসিফিক হিট এগুলো, ঠিক আছে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এগুলোকে স্পেসিফিক হিট বলে, সব এই সাবজেক্টে পড়বে। তো আমি এগুলো লিখিয়ে দিচ্ছি যাতে এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে, ফাইন। এবার এর মধ্যে কিছু স্পেশাল এক্সাম্পলস আছে। স্পেশাল এক্সাম্পলসটা কি, ডেনসিটি যেটা আছে, ঠিক আছে, যে শুধু ডেনসিটি বলে না, যে কোনো তোমরা করতে পারবে এটা জানা থাকলে। ডেনসিটি আমরা রো দিয়ে বোঝাই, তাই তো, রো দিয়ে বোঝাই, রাইট। এবার আমাকে বলো তাহলে ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটি তোমরা কি জানো, ডেনসিটি সমান তোমরা জানো হচ্ছে মাস বাই ভলিউম, ঠিক আছে। তাহলে এবার দেখো মাসটা কি প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি, ডিপেন্ড করে এক্সটেন্টের উপর না করে না, বলো, এক্ষুনি লিখলাম তো। মাসটা, মাস আর ভলিউমটা কি প্রপার্টি হবে, কি হবে বলো ফটাফট, এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, তাই তো, এক্সটেন্সিভ প্রপার্টি, ভেরি গুড। তাহলে তুমি তো এইভাবেই ভাববে, তুমি তো ডেন্সিটি বুঝবে কি করে, ফর্মুলাটা তো আগে জানতে হবে, তাই না, এটা এইভাবেই তো ভাববে ভেঙে ভেঙে নিশ্চয়ই, তাই না, সবসময় গো ব্যাক টু বেসিক। এটা এক্সটেন্সিভ, এটা এক্সটেন্সিভ, তাহলে কি হওয়া উচিত, যে ডেন্সিটিটা কার উপর ডিপেন্ড করে, মাস আর ভলিউমের ওপর, তাহলে তোমরা দেখছো মাস আর ভলিউম দুটোই হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে কি হওয়া উচিত গাইস, কি হওয়া উচিত, কমন সেন্সে কি হওয়া উচিত বলো, কি প্রপার্টি হওয়া উচিত, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ হওয়া উচিত, তাই তো, ঠিক আছে। তাহলে আমরা যেটুকুনি শিখেছি সেই নলেজ দিয়ে এক্সটেন্সিভ হওয়া উচিত, এই দুটোই এক্সটেন্সিভ, কিন্তু না, দুটো মাথায় রাখো, একদম ঢুকিয়ে রাখো, হ্যাঁ, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ অলওয়েজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। কি বললাম, দুটো রেশিওর যদি এক্সটেন্সিভের যদি দুটো রেশিও হয়, যে কোনো প্যারামিটার হোক না কেন, সেটা কি হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। এটা রেশিও তো, মাস বাই ভলিউম, এটা কি রেশিও, দিস ইজ আ রেশিও, রিপ্রেজেন্টেশন অফ রেশিও, তাহলে এটা হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। ওই জন্য একটা নিয়ে ইউনিক, এটা এক্সাম্পল দেয়, তাহলে বুঝতে পারছো। তাহলে আমাদের রিজনও কী হবে যখন আমরা এক্সপ্লেনেশন দেবো অবজেক্টিভে, সব দিক থেকে ভাবো, তাই না।
এইভাবে এক্সপ্লেন করতে হবে, সিন্স ইউ নো দ্যাট দি রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টিজ, তাই জন্যই হলো, মাথায় রাখবে। হ্যাঁ ঠিক আছে। আর কি কি এক্সাম্পলস আছে, আর কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস আছে লেখো, ঠিক আছে। একটা হচ্ছে, তোমাদের মাথায় বেশি লোড করছে না তো? হ্যাঁ অনেস্টলি বলো, খুব বেশি কি লোড করছে একটা ক্লাসে? ব্যাস, সবাই চুপ। না স্যার। বাহ, এটাই তো শুনতে হয়েছে। এটা দেখো স্পেসিফিক, ঠিক আছে বলছি, আগে লিখে নাও। না অনেকজন আবার 1 ঘন্টার বেশি ক্লাস নিতে পারে না তো, অনেক ব্যাপার আছে, অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে। তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, মানে কোনো কিছু ব্যাপারে কোয়ারি থাকলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইগুলো যা লিখবে সব ছোটো হাতে লিখবে, হ্যাঁ দেখে ছোটো বড়ো বোঝা একটা মুশকিল আছে, ছোটো হাতে লিখবে। হ্যাঁ তোমরা অনেক ছোটো ছোটো জিনিস অঙ্কের এখন থেকে জেনে আসছো ফার্স্ট ক্লাসেই। দেখো স্মল হাতের এইচ, স্মল হাতের এস, এই যে যখন আমরা স্পেসিফিক বলবো, কি বলবো, যখন আমরা কোনো জিনিসের সাথে স্পেসিফিক জুড়বো, সেটা স্পেসিফিক ভলিউম হতে পারে, সেটা স্পেসিফিক ইন্টারনাল এনার্জি হতে পারে, সেটা স্পেসিফিক এনথ্যালপি হতে পারে, যেটা স্পেসিফিক এনট্রপি হতে পারে, সবগুলোই তোমরা পাবে ফিউচারে এই সাবজেক্টে, 3rd 4th 5th সেম সব জায়গায় পাবে। তো যখনই আমরা স্পেসিফিক সাথে অ্যাড করব, মাথায় রাখবে এটা কি বোঝায়, এটা বোঝায় তুমি সেই প্রপার্টিটাকে, ভলিউম ইজ আ প্রপার্টি, তাই না, এখনই আমরা পড়লাম, রাইট। তাহলে এই প্রপার্টিগুলোকে আমি মাস দিয়ে ডিভাইড করছি, কি বললাম, এই প্রপার্টিগুলোকে আমরা কি মাস দ্বারা ভাগ করছি। ওকে, ফর অ্যান এক্সাম্পল, যদি আমি আচ্ছা ভলিউমকে নিয়ে বলি, ঠিক আছে, তাহলে আমি যদি তখন তোমাকে স্পেসিফিক ভলিউম বলছি, তোমার মাথায় কি স্ট্রাইক করবে, তখন স্ট্রাইক করবে যে তার মানে ভলিউম, ভলিউম মানে ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই মাসের কথা বলছে, দ্যাট ইজ স্পেসিফিক ভলিউম। বুঝলে কি বুঝলে না, ঠিক আছে। আর এইটা যখন স্পেসিফিক বলবো, তখন যে টার্মটাকে ওপরে চাকরি ভাগ, মানে যাকে ভাগ করবো আর কি, সেটা ছোটো হাতের রিপ্রেজেন্টেশন হয়ে যায়, ছোটো ভি লিখে, ছোটো হাতে ভি লিখেছি, বোঝা গেল। সিমিলারলি এনথ্যালপি দেখো এখানে ছোটো এইচ লিখেছি, তাই না, এনথ্যালপি একটা টার্ম আছে, এটা পরে আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট টার্ম। এনথ্যালপিকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে দেখো লিখি, ক্যাপিটাল এইচ, তাই না। তাহলে যখন আমি স্পেসিফিক এনথ্যালপি বলবো, সিমিলারলি তাহলে কি ভাববে, যখন আমি স্পেসিফিক এনথ্যালপি বলবো, তার মানে কি এনথ্যালপি, এনথ্যালপি মানে ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই মাস, তাই না, এটাই বোঝাচ্ছে, তাই তো, যেটা কিনা ক্যাপিটাল স্মল হাতের এইচ। বুঝলে কি বুঝলেন না, মানে স্পেসিফিক এনথ্যালপি যখন বলছি, তখন মানে মেন যে টার্মটা আমরা ইউজ করছি প্রপার্টিটা, সেটাকে মাসের দ্বারা ভাগ করছি, ক্লিয়ার। এই সব কটা স্পেসিফিকগুলো সব কটা কি প্রপার্টি হয়, ইন্টেন্সিভ প্রপার্টি হয়, কি প্রপার্টি হয়, ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে, অল আর ইন্টেন্সিভ প্রপার্টি। কেন হয় বাবা, এখানেও কি সেম লজিক কাজ করছে, দেখো তো, একটু আগে তোমাকে বোঝালাম। আচ্ছা আমাকে বলো তো, এই যে এনথ্যালপি ব্যক্তিটি এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, কোন দিকে পড়ছে, এক্সটেন্সিভ প্রপার্টি, তাই না। তাহলে ওপরেও এক্সটেন্সিভ প্রপার্টি আর মাস তো এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি ইকুয়ালস টু কি, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি ইকুয়ালস টু কি, ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে ওই লজিকটাই কাজ করছে, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি, extensive property is always an intensive property, ঠিক আছে। তাহলে এরপরে তোমার যা কিছু স্পেসিফিক আগে লেখা যদি দেখো,
তাহলে কিচ্ছু না, সঙ্গে সঙ্গে মাথায় তোমার স্ট্রাইক করবে কি এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ তাকে মাস দ্বারা ভাগ করছো তোমরা সেই প্রপার্টিটাকে, বুঝলে? আর এইগুলো সব কটা দেখো এক্সটেন্সিভ প্রপার্টি। এইদিকে যতগুলো লিখেছি তোমাদের, এইদিকে যতগুলো লিখেছি সব হচ্ছে কি, সব দেখো এক্সটেন্সিভের জন্য আছে, তাই না? তো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা শেষের দিকে এসছি, ঠিক আছে? আর ছোটোখাটো দুটো টার্ম করে নাও, যেটা হচ্ছে একটা হচ্ছে স্টেট, ঠিক আছে? স্টেট। না দাদা, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি যখন দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিওতে হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, হুম। তো তাহলে কি দুটো ইন্টেন্সিভ প্রপার্টি যখন রেশিও হবে তখন কি এক্সটেন্সিভ না, প্রপার্টি তুমি হওয়ার সম্ভাবনা তুমি থাকতে তুমি পারে? তুমি এরকম টার্ম পাবেই না যে দুটো ইন্টেন্সিভ প্রপার্টির টার্ম এরকম করে আসবেই না, এটাই তো ম্যাজিক, ঠিক আছে? তুমি একটা আমাকে ভেবে বলবে, ঠিক আছে? এরকম পাবেই না, হুম, ঠিক আছে? সবই এটাই পাবে, বুঝলে? হুম, ওরকম দুটো কোনো ফর্মুলায় পাবে না যেটাতে দুটো ইন্টেন্সিভ প্রপার্টি আছে, বুঝলে? হুম, এই হচ্ছে উত্তর, ঠিক আছে? ওই জন্য ওটা নিয়ে আমরা ডিসকাশন করলাম না, নাহলে তো ওটা নিয়ে করতাম, তাই না? চলো, এবার হুম, দেখো স্টেট। ঠিক। স্টেট কি বোঝাচ্ছি তোমাকে, যদি আমরা জিজ্ঞেস করি তোমাদের এখন স্টেট কি, তোমরা কালকে এক্সাম দিয়ে শেষ করেছো, কালকে না পরশু দিন মেবি, তুমি কি বলবে তোমার স্টেট কি? তুমি এখন খুব হাসি খুশি আছো, তাই না? তোমার এখন পুরো চিল্ড আউট আছো, তাই না? এটাই তোমার স্টেট। কিন্তু এক্সামের আগের দিন তোমার কি স্টেট ছিল? এক্সামের আগের দিন, হ্যাঁ, এক্সামের আগের দিন অনেকজনের কি স্টেট ছিল? টেনশনের স্টেট ছিল, তাই না? অনেকজনের জ্বরটা এসে গেছিলো, টেম্পারেচার বেড়ে গেছিলো, এক্সাম্পল দিয়ে বলছি আর কি। তো স্টেটটা ওরকমই সিম্পল, দেখো ইট ইজ দি কন্ডিশন অফ দি সিস্টেম, it is the condition of the system described by properties, described by properties, ঠিক আছে? মানে যে কোনো একটা সিস্টেমের কন্ডিশন তুমি বোঝাচ্ছ কার দ্বারা? কার দ্বারা বোঝাচ্ছ? কার দ্বারা? ডেসক্রাইব বাই কে? কার দ্বারা বোঝাচ্ছ বলো? প্রপার্টিজের দ্বারা, তাই তো? যে কোনো আমরা একটা সিস্টেমের কন্ডিশন বোঝাচ্ছি, ওকে, যে সে কী কন্ডিশনে আছে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি তুমি মেন্টাল স্টেট কি, আমি কি করে বুঝবো তোমার কন্ডিশন কি এখন, তাই না? তুমি এখন স্যাড আছো কি হ্যাপি আছো, তাই না? রাইট? তোমার এখন যদি ধরো জ্বর এসে খুব শরীর খারাপ হতে পারে একটা, আর তুমি একটা বিন্দাস এখন আছো, একদম পুরো হেলদি আছো, তাই না? এগুলো তো কন্ডিশন বোঝাচ্ছে, তাই না? এক্সাম্পলই বোঝাচ্ছি রিলেট করার জন্য। তো সিমিলারলি যে কোনো একটা সিস্টেমে যদি আমি কন্ডিশন বোঝাতে চাই সে কী কন্ডিশনে আছি, যখন সেটা প্রপার্টিজের দ্বারা, প্রপার্টিজ মানে কি এক্ষুনি বললাম, প্রপার্টিজ কারা? প্রপার্টিজ কারা? এই যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তাই তো? মানে এদের দ্বারা আমি যখন কোনো একটা সিস্টেমের কন্ডিশন বোঝাই, যে এই যে সিস্টেমটা এখন আছে এর এত প্রেসার, এত ভলিউম, এত টেম্পারেচার, তার মানে কি সেটা তার স্টেট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সেটা তার স্টেট বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এঁকে ফেলো ফটাফট, সিমিলারলি ফটাফট এঁকে ফেলো সেম টাইপের, শেষেরই দুটো ছবি আজকের, সেম সিলিন্ডার পিস্টন আঁকছি লাস্ট বারের জন্য, ঠিক আছে? এইখানে ছিল আমাদের এয়ার, তাই তো? রাইট? এইবার এই সিলিন্ডার পিস্টনটাকে, এবার আগের সিলিন্ডার পিস্টনগুলো ভুলে যাও, ঠিক আছে? এবার ধরে রাখো তুমি এখানে, ভালো করে শুনবে, হ্যাঁ কি বলছি? ধরে রাখো তুমি, ওই এখানে কোনো হিট ফিট আমি দিচ্ছি না, কি বললাম? হিট ফিট আমি দিচ্ছি না, এটা একটা অন্য এক্সাম্পল, দেখতে একই। এবার ধরো আমি পিস্টনটাকে জোর করে আমি এখানে প্রেসার দিয়ে আটকে রেখেছি, ঠিক আছে? তাহলে উপরে একটা কিছু দিতে হবে, এখানে একটা ওয়েট চাপিয়েছি ধরো, ঠিক আছে? ডাব্লিউ ওয়েট, কি বললাম? ওয়েট মানে পিস্টনটা ধরে নাও গ্যাসটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছিল, তাই না? এই পিস্টনটাকে ধাক্কা মারছিল, মানে পিস্টনটা উপরে যাওয়ার চেষ্টা করছিল, ডিসপ্লেস হওয়া, কিন্তু আমি ওকে যেতে দিলাম না, বাধা দিলাম। কি করে বাধা দিলাম? একটা ওয়েট চাপিয়ে দিলাম, বললাম যে না তোকে আমি উপরে যেতে দেবো না, তোকে আমি এখানে যেতে দেবো না, তোকে আমি এখানেই রাখতে দেবো, মানে থাকতে দেবো। তার মানে কি তোমাকে কম্প্রেস করতে হবে ওপর থেকে, তাই না? তার মানে তুমি একটা ওয়েট চাপিয়ে দিলে ওপর থেকে, ক্লিয়ার? সিম্পল অ্যাজ দ্যাট। একটা ওয়েট ওপর থেকে চাপিয়ে দিলাম এখানে, তাহলে বাই প্রেসার ওটাকে রেখেছি, ও যেতে চাইছে ওপর দিকে, কিন্তু আমি একটা প্রেসার দিয়ে আটকে রেখেছি। এইবার তোমাকে যদি আমি বলি, আচ্ছা বলো তো বাবু, এই জায়গাটার এখন এই ইয়ারের, ঠিক আছে, এইখানে মেজার করে বলো তো, কথাটা বলছি আর কি, এর স্টেট কি? এর স্টেট কি, তাই না? তাহলে এক্ষুনি আমি কি বললাম তোমাদেরকে, স্টেট যখন কিছু বোঝায় একটা সিস্টেমের, তখন তাকে কার দ্বারা বোঝায়? কার দ্বারা বোঝায় তখন? কার দ্বারা বোঝাবো বলো? প্রপার্টিজের দ্বারায়। তুমি আমাকে কি বলবে? প্রপার্টি। হ্যাঁ, যে স্যার এইখানে আমি এখন দেখছি অবজার্ভ করে, বাই অবজারভেশন, এইখানে এর প্রেশার হচ্ছে এত, এর প্রেশার হচ্ছে 5 বার, ঠিক আছে? এর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস,
ঠিক আছে, এর ভলিউম হচ্ছে 5 মিটার কিউব, তাই না, এক্সেট্রা নল, তিনটে লিখলাম প্রপার্টি। তাহলে এটা একটা স্টেট বোঝাচ্ছে, বুঝলে? যখন আমরা প্রপার্টিজের মাধ্যমে যখন আমরা একটা সিস্টেমের কন্ডিশন ডিফাইন করছি যে এই সিস্টেমটা, আমি তোমাদেরকে ডেফিনিশনে কি বললাম, থার্মোডাইনামিক্স ডিলস উইথ কি এনার্জি ইন্টারাকশান, তাই তো? কার এখানে কি লিখলাম, অফ দিস সিস্টেম। এই যে দেখো তো আমার কথার সাথে আমার ডেফিনিশনের সাথে যা পড়াচ্ছি তাই ম্যাচ করছে কি করছে না, দেখো তো পড়িয়েছি কি পড়ায়নি, দেখো আরেকবারের জন্য, লাস্টবারের জন্য দেখো তো, ইট ডিলস উইথ দি কি এনার্জি ইন্টারাকশান অ্যান্ড ইটস এফেক্ট অন প্রপার্টিজ অফ দি সিস্টেম। তাহলে এখানে সিস্টেমও পড়ছি আর এখন কি প্রপার্টিজও পড়ছি, বুঝলে? তো এগুলো হচ্ছে ইউনিক ডেফিনেশান। তুমি বইতে খোলো দেখো তোমার বইয়ের বুকিস ডেফিনেশান কী আছে, এই যদি এই ডেফিনেশান পাও তো। তো কোনো কিছুই বুকিস জিনিস লিখতে যেও না, তাহলে কিন্তু ভালো কোয়ালিটিওয়ালা স্টুডেন্ট হবে না। ইটস নট অ্যাবাউট অনলি মার্কস, তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে তুমি এমনিতেই মার্কস পাবে। আমাদের কাছে 9.8ও পায়, 9.5ও পায়, দেখবে তোমাদের কালকে গ্রুপে দেখবো। ইটস নট আ ম্যাটার অফ ডিল, 10 পয়েন্টারও আছে। তার আগের বার অবশ্যই আগেরবারের এক্সাম একটু টাফ করেছিল থার্ড সেমে, তো মার্কস অটোমেটিকলি পাবে। মার্কস হচ্ছে বাই প্রোডাক্ট, বাট কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে তুমি একটা টপ এ কোম্পানি ক্র্যাক করতে পারবে, যেটা কিনা সবাই পারে না। কটা ভালো কোম্পানি কজন পেয়েছে জিজ্ঞেস করবে, তোমরা এখানে যারা পড়ছো তাদের কলেজের কারা কারা পেয়েছে, ঠিক আছে, কারা কারা সবাই নাম দিয়ে বলে দেবো। তো নিজের লেভেলটাকে ফার্স্ট ইয়ারে যা করেছো ভুলে যাও, থার্ড সেমে বাড়াও, ঠিক আছে? ফাইন, তাহলে এইটুকুনি বুঝলে তাহলে স্টেট কাকে বলবো, ঠিক আছে? ফাইন, এইটুকুনি ক্লিয়ার স্টেট। এবার স্টেট থেকে লাস্ট টার্মটা আমরা বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিচ্ছি, এতক্ষণ যেটা বলিনি, দেখো যারা ইন্টারেস্টেড আছো এখন নয়, ভালো করে দেখো, সব সাবজেক্ট দেখো, যদি গাইডেন্স নিতে হয় কোথাও না কোথাও যদি পড়ার হয়, সব সাবজেক্টগুলো কন্টেন্ট চেক করো ভালো করে, যেখানেই পড়ো না কেন ডাজেন্ট ম্যাটার, গাইডেন্স না ইম্পর্টেন্ট, যেখানেই পড়ো, আমি বলছি না আমাদের এখানে, না হলে কিন্তু সেই লেভেলে যেতে পারবে না, ওই অ্যাভারেজ স্টুডেন্টের লাভ নেই। আমাদের এখানে বেনিফিটটা কি, আমরা দেখতে পাচ্ছি যা প্রাইজে পড়াচ্ছি, আমরা এখন সেমিস্টার পড়ানো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, আমাদের টাইম নেই, তো আমরা প্যাশনেটলি পড়াই। সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি চিনি যারা পড়ে, সবাই সবার প্রবলেম শেয়ার করে, যারা জবে গেছে দাদারা কোথায় জব করছে এ করছে সব কিছু। তো এখানে আমাদের ওরকম নয় যে কোনো স্টুডেন্টকে চিনি না, সো ইটস আওয়ার প্যাশন নট প্রফেশন, ঠিক আছে? যদি এখানে পড়ো, একটা সেমিস্টার পড়ে পুরো কনসেপচুয়াল ক্ল্যারিটি যেরকম পাবে, আমি যে নিউমেরিক্যাল সাবজেক্টগুলো পড়াই, ঠিক আছে, যখন নিউমেরিক্যাল আসবে বুঝতে পারবে তোমার লেভেলটা কি করে দেবো থার্ড সেমিস্টারের শেষে, ঠিক আছে? বিমটা যারা করেছো ভালো, যারা করনি আমার অ্যাপ থেকে করো, বুঝতে পারবে যে কেন বলছি। সবসময় গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকি, গ্রুপ আমাদের খোলা থাকে, তুমি রাত 3টার সময় টেক্সট করলে যদি অন থাকি তখনও কিন্তু রিপ্লাই পাবে। যদি পার্সোনাল প্রবলেম হয় সেটা পার্সোনালিও করবে, ঠিক আছে? আর এইটা খুব ইম্পর্টেন্ট দরকার, অ্যাড্রেসিং পার্সোনাল প্রবলেম অ্যান্ড গাইডেন্স। সবার কিন্তু রোডম্যাপ এক নয়, সবাই সেম লেভেলের স্টুডেন্ট নয়, তাই না? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট অ্যাকর্ডিং টু ইউ হাউ ইউ শুড ডেভেলপ ইন দি নেক্সট 1 ইয়ার, সেই রোডম্যাপটা সবার আলাদা হয়, তাই না? সবার এইম অ্যাম্বিশন আলাদা। তো সেইভাবে এগুলো কিন্তু অন্য কোনো টিউশনে অন্য টিচার দিয়ে পড়ানো হয়, যেখানে অন্য টিচার আসবে পড়িয়ে চলে যাবে, ঠিক আছে? তোমরা জানো, তোমরা এগুলো পপুলার যেগুলো ফার্স্ট ইয়ারের জন্য অন্য টিচার দিয়ে পড়ানো হবে। গ্রুপে আর কেউ কাউকে চেনে না, গ্রুপ সারাক্ষণই ওই বন্ধই থাকে, কোনো স্টুডেন্টদের কিন্তু সেই এটা পাবে না, যে একটা গাইডেন্স যেটা দরকার হয়। আর মেকানিক্যাল ড্রয়িং যেটা আরও ভাইটাল, যেটা অর্ধেক কলেজে হয় না, এটা একটা বিশাল হেডেক, ঠিক আছে? তো এটাও পুরো এখানে ইয়েভাবে, যেটা অর্ধেক জায়গায় পড়াবেও না। তো এই আর কি, বাকি তোমাদের নিজেদের ব্যাপার। চলো, তো হলো, তো এটা হচ্ছে স্টেট, ঠিক আছে? এইবার দেখো, খুব ভালো কথা, এইবার আমি এর নেক্সট ফেজটা আঁকছি। এবার কিছুক্ষণ পর আমি কি করলাম, ভাবলাম যে না, ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই, ওই যে উপরে যে পিস্টনটা আছে, ঠিক আছে, এই পিস্টনের উপরে যে ওয়েটটা আছে, এবার কি করব আমি, ওই ওয়েটটাকে সরিয়ে দেবো। কী করবো এবার সেকেন্ড স্টেজে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, ঠিক আছে? এবার আমি কী করবো, এই ওয়েটটাকে সরিয়ে নেবো। এবার সিম্পল আমাকে বলো, ওই ওয়েটটা সরিয়ে নিলে কী চেঞ্জ এখানে ঘটবে, সিম্পল কমন সেন্স দিয়ে বলো আমায়। ওয়েটটা সরিয়ে নিলে কি হবে এখানে, পিস্টন কি এক জায়গায় থাকবে যেটা তুমি প্রেসারাইজ দিয়ে রেখে দিয়েছিলে এখানে, নাকি ডিসপ্লেসমেন্ট হবে? ডিস্ট্রাকশন হবে, হালকা উপর দিকে উঠে যাবে। ভেরি গুড, তাই তো, হালকা ডিসপ্লেসমেন্ট হবে, এটাই তো শুনতে চাইছিলাম, ঠিক আছে? তাহলে এরকম রেখেছি, ডটে রেখেছি, দেখো। এইবার আমাকে তোমরা বলো, তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট হলো, পিস্টনটা উপরে চলে গেল, ঠিক আছে, তুমি রিমুভ করে দিলে ওয়েটটা, এরপরে তুমি যদি সেমভাবে আমি তোমাকে এখন বলছি, এবার আমাকে বলো যে স্টেটটা কি, ঠিক আছে, কী স্টেটে আছে এই সিস্টেমটা, কী স্টেটে আছে, তোমাকে যদি আমি প্রশ্ন করি, এটা হচ্ছে স্টেট 1 ধরো,
এবার আমি প্রশ্ন করি, এবার তোমাকে, তুমি বলো তো কমন সেন্স দিয়ে, এই কন্ডিশনে প্রেসার, টেম্পারেচার, ভলিউম কি সেম থাকবে কি থাকবে না? চেঞ্জ হবে। চেঞ্জ হয়, ভেরি গুড। তাই তো, তুমি আগে তো প্রেসারাইজ দিয়ে রেখেছিলে না জিনিসটাকে, কম্প্রেস করে রেখেছিলে, যেরকম আমরা এলপিজি গ্যাস যেটা আনি ওটা কি কম্প্রেস করি তো ঢোকানো হয় বেশি, লিকুইড তাই না? ফর্মে থাকে। তাই তো, কম্প্রেস করে আমরা ঢোকাই, তাই না? রাইট। ওটা যদি আমরা গ্যাসের হ্যাঁ, পয়েন্ট চেঞ্জ লিকুইড করি, ফর্মে থাকে। হ্যাঁ ভেরি গুড, তাহলে ভলিউম কী হবে, বেড়ে যাবে। তাই এখানে যখন আমরা এই ওয়েটটাকে হাঁটিয়ে দিলাম, এই পিস্টনটা টক করে উপরে চলে গেল, তাহলে কি ভলিউমটা এক্সপ্যান্ড হবে কি হবে না? এই ভলিউম জায়গাটা, এই জায়গাটা ভলিউম অনেকজন বোঝে না, ভলিউম মানে কি, এই জায়গাটা বেড়ে গেল কি বেড়ে গেল না? এয়ারটা বেশি জায়গা জুড়ে থাকবে কি কম জায়গা জুড়ে থাকবে, আমাকে বলো। বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে ভলিউম কি বাড়লো কি বাড়লো না? বাড়লো। ভলিউমের পরিবর্তন হলো তো, ধরো হ্যাঁ, 5 বেড়েছে। মিটার কিউব থেকে 10, এই এখানে 5 মিটার কিউব ছিল, 10 মিটার কিউব হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি আমাকে বলো, এখানে তো প্রেসারাইজ করে রেখেছিলাম, ওয়েটটা হাঁটিয়ে দিলে প্রেসার কমবে কি বাড়বে? প্রেসার কমবে কি বাড়বে? কমে যাবে। কমে যাবে, তাই তো? প্রেসারও ডিক্রিজ করবে আর টেম্পারেচারও, ঠিক আছে, হ্যাঁ ধরে নিচ্ছি ডিক্রিজ করবে, ঠিক আছে, ফাইন। তাহলে আমি কি স্যার করলাম, স্যার বলছি টেম্পারেচারটা কিভাবে ডিক্রিজ হবে? এটা টেম্পারেচারটা সারাউন্ডিংস উপর ডিপেন্ড করছে, এখানে তো আমি কোনো আলাদা ইয়েতে দিইনি, ঠিক আছে? আমি এটা, ওই জন্য বললাম তোমাকে কথাটা, আমি ধরে নিচ্ছি যে অ্যাজিউম করছি টেম্পারেচারটা কমে যাচ্ছে, আমি অ্যাজিউম করছি, বুঝতে পারলে? এটা আচ্ছা কমতে আচ্ছা, পারে, ঠিক আছে। কমতে পারে, হ্যাঁ নাও ঠিক। কমতে পারে, বাড়তে পারে, ঠিক আছে? বোঝা বোঝা গেলো? এটা আমি এই মুহূর্তে এই সিচুয়েশনে বলতে পারছি না, আমি যেহেতু বাড়ি থেকে হিট দিইনি, ওই জন্য আমি বললাম এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি টেম্পারেচারটা কমে যাচ্ছে, বা তুমি যাই, মানে এটা আমি ধরো ব্ল্যাঙ্কে লিখছি, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটা আমি জানি না কি হবে, ঠিক আছে? প্রেশারটা কমে শিওর, যাই হোক। তো এবার হিট দিলে আলাদা রকম ব্যাপার ছিল, ঠিক আছে? হিট আমি যেহেতু দিচ্ছি না এখানে, তো এইবার তার মানে কি, একটা স্টেট থেকে একটা স্টেটে পরিবর্তন হলো। তুমি এরকম তোমার বাড়ি থেকে কলেজ যাচ্ছ, সিমিলারলি একটা সিস্টেম একটা স্টেটে ছিল, ও একটা স্টেটে গেল, তাই না? তাহলে এই স্টেট 1 থেকে 2, এইটাকে কে জুড়ছে? এইটাকে জুড়ছে হচ্ছে প্রসেস। এই যে পরিবর্তনটা স্টেট 1 থেকে স্টেট 2-তে, এইটাকে কি আমরা বলি একটা প্রসেস ঘটছে, ঠিক আছে? তাহলে লাস্ট যে টার্মটা আমাদের আজকে এলো সেটা হচ্ছে কি আসবে, প্রসেস। তাহলে প্রসেসে আমরা লিখতে হবে ডেফিনিশনটা কি, তারপর আবার বলছি। লেখা প্রসেস, a process is said to occur, a process is said to occur to be অকার না লিখে অকার লেখো, নিচে থেকে যখন লেখা ডেভেলপ করতে পারবে, ভাববে তোমার ডিপ্লোমাটা তোমার কাছে হালুয়া হয়ে যাবে, ঠিক আছে? কিচ্ছু মুখস্থ করার, খুব কম জিনিস চেষ্টা করে মুখস্থ করার, আর ওর জন্য ইংলিশের লেখাটা খুব ভালো দরকার, মানে দরকার। আমরা এই ফার্স্ট ইয়ার থেকে যারা চেনা জানা বা যারা স্টুডেন্টস, আগে এখন ফার্স্ট ইয়ার পড়াতাম ড্রয়িং মেকানিক্স, মানে অন্য জায়গায়, তো তখনই সবাইকে বলতাম ইংলিশে তোমার লেখা খুব ভালো হওয়া চাই, নাহলে তুমি খুব ভালো মার্কস পাবে না। যারা ইংলিশে উইক তারা যতই করো না কেন সেই মনের মতো মার্কস পাবে না। অনেক স্টুডেন্টস আমার কাছে আছে যারা নিউমেরিক্যালে ফাটাফাটি, বড় বড় নিউমেরিক্যাল আমি সলভ করে দেবে, কিন্তু সেই লেভেলে 9.345 সেই জায়গাটা রিচ করতে পারে না, কারণ ওই আর কি ইংলিশের এমন একটা সেন্টেন্স ফর্মেশন করে যার মানি অন্য কিছু দাঁড়িয়ে যায়। অনেকজন এখনও মেকানিক্যাল স্পেলিং লেখে, এমএস এরকম লিখে পাঠায়, মেকানিক্যাল, মানে কথা বলছি আর বলা উচিত নয়, বাট রিয়েলিটি এটাই, ঠিক আছে? নিজের ওপর ইমপ্রুভমেন্ট করো, রোজ একটুখানি করে ইংলিশটা পড়ো, ঠিক আছে? আ প্রসেস ইজ সেড টু অকার ইফ দিস সিস্টেম আন্ডারগোজ, ঠিক আছে? আন্ডারগোজ, নিজের মতন আমার ডেফিনিশন লিখতে হবে এরকমও নয়, তুমি নিজেই বানিয়ে মেন ওয়ার্ডগুলো তোমাকে সেই সেম রাখো, কোনো অসুবিধা নেই। ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট, তোমরা ইকুইলিব্রিয়াম ওয়ার্ডটা পড়েছো, তাই তো? ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, তাই না? ইকুইলিব্রিয়াম অফ স্টেট টু আদার ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে কি প্রসেস তখনই আমরা বলবো একটা ঘটেছে যখন কি একটা সিস্টেম আন্ডারগোজ ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু আদার ইকুইলিব্রিয়াম স্টেট, মানে একটা স্টেটে ছিল, তাই না? দিয়ে আমরা হঠাৎ একটা কিছু কন্ডিশন চেঞ্জ করলাম যার ফলে সে অন্য স্টেটে চলে গেল। আর এই দুটোকে, এই স্টেট 1 থেকে স্টেট 2 এর ঘটনাটাকেই আমরা কি বলি হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? তাহলে এইটা যখন আমরা এর পরে ফিউচারে পিভি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে প্রেসার ভলিউম ডায়াগ্রাম, খুবই ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদের এখন জীবনভর চলবে, প্রেসার ভলিউম ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে ধরে নাও এই যে এই প্রথমে এখানে স্টেটটা এরকম ছিল, ঠিক আছে? এইখানে ধরে নাও
এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এই প্রথম স্টেটটা এরকম ছিল, ঠিক আছে। এর করেসপন্ডিং ধরে নাও এটা হচ্ছে প্রেসার, এদিকে আমরা প্রেসার অ্যাক্সিস, এদিকে হচ্ছে ভলিউম অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে 1 পয়েন্ট, এর করেসপন্ডিং প্রেসার হচ্ছে এইটা, ধরো P1 ছিল, আর এর করেসপন্ডিং এখানে তুমি যদি প্লট করো ভলিউম 1। তা এইটা যখন তুমি এটা তুলে নিলে ওয়েটটা, তার ফলে চেঞ্জ হয়ে তুমি এটা পেলে, ঠিক আছে, রাইট। তা তুমি কি দেখলে, ভলিউম দেখো ইনক্রিজ করেছে, শুধু ভলিউমটাই দেখো, ঠিক আছে। ভলিউম 5 থেকে 10 হয়েছে, ঠিক আছে। তার মানে এইখানে এটা হচ্ছে ভলিউমের মাপ পাচ্ছি আমরা, তলায় দেখতে পাচ্ছি না জানি না, যাও ভলিউমে দেখো ভ্যালু পেলাম। যদি আমি এখানে, তোমরা গ্রাফ তো করেছো তাই না, ধরো এটা হচ্ছে ভলিউমের ভ্যালু, রাইট। এটা হচ্ছে 5 মিটার কিউব হিসাব মতন আমার এক্সাম্পলে, তাই তো। তাহলে আমরা কি দেখছি, ভলিউমটা বেড়েছে, তাই না। বেড়েছে মানে কি, আমাকে নিশ্চয়ই স্টেট পয়েন্ট টুটা এইদিকে করতে হবে, তাহলেই তো এখানে ভি এর মান বাড়বে, তাই না। তো আমি একরকম প্রসেস আঁকছি, কী প্রসেস আঁকছি সেগুলো পরে আমরা 3 নম্বর 4 নম্বর ক্লাসে এগুলো আছে তোমাদের। তো এরকম ধরে নাও এই 2 পয়েন্ট এখানে গিয়ে থেমেছে, ঠিক আছে। এখানে গিয়ে এই আলটিমেট আমরা সিচুয়েশানটা পেয়েছি আর কি, স্টেটটা, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর স্টেট, ঠিক আছে। তাহলে এরও করেসপন্ডিং ভলিউম হচ্ছে V2। প্রথমে ছিল 5 মিটার কিউব, পরে হলো 10 মিটার কিউব, ঠিক আছে। ভলিউম পেলাম, আর এই করেসপন্ডিং দেখো এখানে যেন টেম্পারেচার আমরা ড্রপ করছি না, দেখো এটা হচ্ছে P2 প্রেসার, দেখো ড্রপ করলো। তাহলে দেখো তো এক্সাম্পলের সাথে পুরো রিলেট করছে। দেখো প্রথমে ভলিউম 5 ছিল, ঠিক আছে, প্রেসার ছিল যাই হোক 5 বার ছিল হোয়াট এভার, ঠিক আছে। তুমি এখানে 5 বারও লিখতে পারো, এখানে 5 বার, ঠিক আছে। দিয়ে আমরা এখানে এখন হাঁটিয়ে দিলাম, প্রেসারটা ডিক্রিজ করলো, রাইট। তাহলে দেখো প্রেসারটা দেখো ডিক্রিজ করেছে 2 পয়েন্টে, প্রেসারটা কমেছে, প্রেসারের মান এইটুকুনি, প্রেসারের মান এইটুকুনি, তাই না, রাইট। এখানে 5 ছিল, এখানে প্রেসারটা কমে ধরো 1 হয়েছে, ঠিক আছে। আর ভলিউমটা দেখো বেড়েছে, তাই তো। এবার কেউ আমাকে বলতে পারবে এই প্রসেসটা এক্সপ্যানশন প্রসেস না কম্প্রেশন প্রসেস। এই যে ঘটনাটা ঘটলো, যেটা এয়ার আমার সিস্টেম, ঠিক আছে, এই এয়ারটা কি হলো, ভলিউম বাড়লো না কমলো, আমাকে সিম্পল বলো। ভলিউম বেড়েছে না কমেছে, এটা এক্সপেনশন প্রসেস। বেড়েছে। তা সেই কেসে আমরা এক্সপেনশন প্রসেস। আমরা বলি হচ্ছে এক্সপ্যানশন প্রসেস, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল অফ এক্সপ্যানশন প্রসেসে পিভি ডায়াগ্রাম, মানে ভলিউম বাড়া, আর তার মানে কি এরকমভাবে অ্যারো দিয়ে বোঝানো, এদিক থেকে এদিকে ঘটেছে। তাহলে এইটা হচ্ছে পুরো একটা 1 থেকে 2, দিস ইজ রিপ্রেজেন্টিং আ প্রসেস। আর এটা হচ্ছে পাথ, কোন পাথে প্রসেসটা হয়েছে, রাইট। অনেক পাথে হতে পারতো, আমি তো এরকমভাবে জুড়তে পারতাম, আমি তো এইভাবেও জুড়তে পারতাম, হ্যাঁ কি না, এভাবে জুড়তে পারতাম, এভাবে কেন করলাম না। তাহলে পাথটা আলাদা, রাইট, এই পাথে করেছি, তাহলে এটা পাথ বোঝাচ্ছে। আর এটা থেকে একটা স্টেট থেকে একটা স্টেটে যাওয়াই পুরোটাকে কি বলে, একটা প্রসেস বলে, ঠিক আছে, ফাইন। তাহলে স্টেটের কনসেপ্ট ক্লিয়ার, প্রসেসের কনসেপ্ট ক্লিয়ার, স্টেট বোঝায় আমরা প্রপার্টিজ দিয়ে, সেটা ক্লিয়ার, ঠিক আছে। আর যেটা ওপেন সিস্টেম আমরা পড়েছিলাম মাথায় রেখো, ঠিক আছে। ওপেন সিস্টেম যেটা পড়েছিলাম, ওপেন সিস্টেম যখন পড়েছিলাম, এটা ছোট্ট জাস্ট একটা লাইন, একটা হয় কি, ওটা তোমরা পরেও পড়বে যদিও, লেখো স্টেডি ফ্লো, লাস্ট লাইন, ঠিক আছে, লিখে নাও। স্টেডি ফ্লো ওপেন সিস্টেম দুটো হয়, একটা আনস্টেডি ফ্লো হয়, একটা স্টেডি ফ্লো হয়, ঠিক আছে। এটা জাস্ট এক লাইনই বলবো, এটা ডেপথে গিয়ে লাভ নেই, মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। আমরা সব কিছু ক্লোজ সিস্টেম নিয়ে আমাদের কাজ, তো একটাই পার্ট আছে আমাদের ওপেন সিস্টেমে, যে থেকে একটা অঙ্ক আছে। তো স্টেডি ফ্লো ওপেন সিস্টেম কাকে বলবো, ঠিক আছে। স্টেডি ফ্লো ওপেন সিস্টেম তখন বলবো, তোমরা দেখলে যে ওপেন সিস্টেম কখন, ধরে নাও একটা আমার সিস্টেম আছে, পাম্পই ধরে নাও, ঠিক আছে। এটা ইনলেট সাইড, এটা আউটলেট সাইড, ঠিক আছে। আমি এক্সাম্পল ভাবে বলছি আর কি। তাহলে মাস আর এনার্জি নিয়ে কথা হচ্ছিলো, তাহলে এখানে আমি এম ডট লিখছি, ঠিক আছে, এখানে ই ডট লিখছি, এটাগুলোকে কী রিপ্রেজেন্ট করে, মাস ডট যখন দিই মাথায় রাখবে, ডট হচ্ছে কি ফ্লো রেট বোঝানো, ফ্লো রেট, মাস ফ্লো রেট, ঠিক আছে, মাস ফ্লো রেট। শুধু যদি এম লিখতাম কি বলতো, মাস হতো, এম মানে মাস, তাই তো। কিন্তু ডট যখন উপরে দিই, এটাকে কি বোঝায়, ফ্লো রেট। ফ্লো রেট মানে কি, তোমরা যদি মাস যদি বলো শুধু কি বলতে 5 কেজি, কিন্তু যখন এই মাসটা সময় সাপেক্ষে কীভাবে ফ্লো করছে, তখন আমরা মাস ফ্লো রেট বোঝাই। দেখো কেজি পার সেকেন্ড, সময়, টাইম ইজ সেকেন্ড ইজ হোয়াট, রিপ্রেজেন্টিং টাইম। তাহলে 1 সেকেন্ডে 5 কেজি মাস ফ্লো করছে, মানে ধরে নাও একটা পাইপ আছে, ঠিক আছে, সেইখান থেকে যে মাসটা ফ্লো করছে 1 সেকেন্ডে, সেটা কত, 5 কেজি, বোঝা গেল। তো এটা হচ্ছে মাস ফ্লো রেট। সিমিলারলি এনার্জি ফ্লো রেট, এনার্জি আমরা জুলে বোঝাই, তাই না, এনার্জি আমরা জুলে বোঝাই, রাইট। তাহলে এনার্জিও কিন্তু আমরা যদি ফ্লো রেটে যদি সেমভাবে মাসের মতন কিন্তু বলতে পারি, ঠিক আছে। এগুলো আমরা এখন এই মুহূর্তে দরকার নেই, বাট এটা বোঝাতে তো হবেই। তো এটা হচ্ছে ওয়ান সাইড, এটা হচ্ছে ওয়ান সাইড, এটা হচ্ছে আউটলেট সাইড, ঠিক আছে, ই ডট টু। তো স্টেডি ফ্লো ওপেন সিস্টেম কি বলে না, স্টেডি ফ্লো বলে যে
এই মাস ফ্লো রেট বা এনার্জি ফ্লো রেট যাই বলো না কেন, এটা ইনলেট সাইডে ফ্লো রেটটা, ঠিক আছে, মাস ফ্লো রেট বা এনার্জি ফ্লো রেট ইনলেট সাইডে যা থাকবে আউটলেট সাইডেও তাই থাকবে, ঠিক আছে। মানে সিম্পলভাবে যদি তোমাকে যদি বলি, যদি 5 কেজি পার সেকেন্ডে যদি ঢোকে তাহলে 5 কেজি পার সেকেন্ডেই বেরোবে। যদি ড্রপ করতো, যদি বলতে 3 কেজি পার সেকেন্ডে বেরোচ্ছে আউটলেটে, তাহলে সেখানে স্টেডি হতো না, তখন আনস্টেডি হয়ে যেত, ঠিক আছে, সেখানে একটা লস ঘটতো, ঠিক আছে। তো শুধু এটা হালকা কনসেপ্ট যদি মনে রাখো, এটা শুধু একটা টপিকে আছে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনের ডেরিভেশন, সেই জায়গাতেই কাজে লাগে, যে ইনলেটে মাস ফ্লো রেট এনার্জি ফ্লো রেট কার সমান হয়, আউটলেটের মাস ফ্লো রেট এনার্জি ফ্লো রেট, ঠিক আছে। এটাতে ডিটেলসে কি লাভ নেই, যেটা দরকার ডিটেলসে সেটা যাবে, যেটা যাবে না যাবে না, নাহলে সবই খিচুড়ি যাবে, ঠিক আছে। এটা একটা এক্সট্রা তখন পড়াইনি, এটা শেষে জাস্ট করে দিলাম, এটা কোথাও লাগবে না, শুধু একটা জায়গাতেই লাগবে ফিউচারে, ঠিক আছে। বাকি নিজের সিলেবাস দেখবে, এই যে যতগুলো আজকে টপিক পড়ালাম সব পরপর দেখবে, ফার্স্ট চ্যাপ্টারে সব এগুলো আছে, ঠিক আছে। তো একটা ক্লাসে কতটা কন্টেন্ট আমরা পড়লাম বুঝতে পারছো। এরকম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার থার্মাল বা সমেজ, যেগুলো তোমাদের নিউমেরিক্যাল সাবজেক্ট আর কি বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের 19-20টা ক্লাস আমরা টোটাল শেষ করতে লাগাই, ঠিক আছে। পিওয়াইকে ছাড়া বলছি, ওটা তো পরে, এমনি করলেই হয়ে যাবে তোমাদের। তো যেখানে যা পড়বে, ঠিক আছে, যেভাবে পড়বে, থার্ড সেমটা যদি ভুল মানে ডিসিশান নাও নিজের জীবনের জন্য, অনেক দাদা আছে তোমাদের, অনেক কলেজে ভালো ভালো থার্ড সেম থেকে এসে রিগ্রেট করে, তারা ফোর্থ সেম আমাদের কাছে যাই একবার এক্সাম দিয়েছিল, লিখতে পারিনি কিছু, ফোর্থ সেমে প্রচুর ভালো ভালো কলেজে চলে আসছে। তো যাই হোক না কেন, নিজের জন্য বেস্ট গাইডেন্স, নিজের জন্য বেস্ট টিচার যে সবসময় অ্যাভেলেবেল হবে, তোমাকে জব অবধি গাইড করবে, জবে কোথায় যাবে, কোন জবে যাবে, কোন ডিপার্টমেন্টে যাবে, অনেক কিছু কোশ্চেন থাকে, নট ইটস অনলি অ্যাবাউট সেমিস্টার, রাইট। সব কিছু একটা গাইডেন্স রাখতে পাবে। ওই আর নিজেরা খুব সিরিয়াসলি পড়া দরকার থার্ড সেমিস্টার, নিজের কেরিয়ারের কথা ভেবে, নাহলে ফালতু এইসব চক্করে পড়বে তো একটা সাবলি নিয়ে বসবে, ওই রেজাল্ট ওরকম 7.5 8 পয়েন্ট, ওইগুলো রেজাল্ট করে কোনো লাভ নেই, বুঝলে, ফিউচারের কথা ভেবে আমি জেনুইনলি বলছি, ঠিক আছে। তো সিরিয়াসলি ভাবো, ফার্স্ট ইয়ারে যা করেছো। ওকে গাইস, ঠিক আছে, দ্যাটস ইট। ক্লাসটা আপলোড করে দেবো অ্যাপে, আনলক করেই করে দেবো, যদি আবার কিছু মনে হয় যে আবার একবার এখানে দেখি, সেখানে একবার চেক করে নিও, ঠিক আছে। চলো, ঠিক আছে। একবার পিভি ডায়াগ্রামটা দেখাবে। আচ্ছা, বলো, কারোর কিছু এমনি কোনো জিনিসের একটা কোয়ারি আছে, যা কিছু হোক, মেকানিক্যাল নিয়ে পড়ছো, কিছু তো কোয়ারি থাকবেই, কেন নিয়েছো মেকানিক্যাল, এখানে আমরা খুব চিল, ঠিক আছে, একদম কোনো চাপ নেই, তো বলতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, সিরিয়াসনেস বা কিছু, হ্যাঁ পড়ার সময় তুমি সিরিয়াস আলাদা ব্যাপার, তো বাকি কিছু ব্যাপার নেই, ঠিক আছে। আশা করছি একবার রিভাইজ করবে, না কিন্তু ভুলে যাবে, একদিনে এত কনসেপ্ট নিয়েছো মাথায়, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। স্যার বলছি, এরকম কোনো কি মানে শিডিউল আছে যে এই টাইমটা এই সাবজেক্ট হবে বা আজকে এই সাবজেক্ট হবে, হ্যাঁ, কোনো আমাদের ব্যাপার আছে? আমাদের সন্ধ্যেবেলাতেই ওরকম হয়, ঠিক আছে, সবই সন্ধ্যেবেলাতেই